আবারও আন্তরিক স্বাগতম জানাচ্ছি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3 এর একটি বিশেষ লাইভ গ্রুমিং সেশনে, দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং। আজকের এই সেশনটি আয়োজন করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের আইসিটি অলিম্পিয়াডের যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডার্স আছেন, যারা ডিস্ট্রিক্ট লিডার আছেন, আমাদের ইয়ং লিডার্স যারা, নেটওয়ার্ক ক্লাব মেম্বার্স যারা, তাদের সবার জন্য আজকের এই বিশেষ আয়োজন। এবং এর একটা মাত্রই কারণ যে আপনাদের শুধুমাত্র আমরা যে সফট স্কিল শেখাচ্ছি শুধুমাত্র এই জ্ঞানটা থাকলেই যথেষ্ট নয়, নিজেকে সুন্দরভাবে স্পষ্টভাবে উপস্থাপন করার দক্ষতাটাও থাকাটা সমানভাবে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। তো পাবলিক স্পিকিং যে শুধু মঞ্চে কথা বলা বিষয়টা তেমন না, আরো অনেক কিছু আমরা আজকে শুনবো এবং শিখবো অনেক কিছু আমাদের আজকের ট্রেনারের কাছ থেকে। অলরেডি আমাদের আজকের ট্রেনার আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এমডি সোলাইমান আহমেদ জিসান, ফাউন্ডার পাবলিক স্পিকিং অফিসিয়াল। তিনি দীর্ঘদিন ধরে পাবলিক স্পিকিং এবং পার্সোনালি অনেক বেশি সেশন নিয়ে থাকেন এবং তার প্রশিক্ষণের সবচেয়ে বড় শক্তি হলো তিনি শুধু কথা বলাটা শেখান না, তিনি শেখান কিভাবে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে হয়। পার্সোনালি আমি সুলাইমান ভাইয়ের একজন ভক্ত এবং আমি তার কথা বেশ মনোযোগ দিয়ে শুনি। আমার তার বাচনভঙ্গি থেকে শুরু করে সমস্ত প্রেজেন্টেশনটাই খুব ভালো লাগে। তো দেশের হাজারো শিক্ষার্থী এবং তরুণ প্রফেশনালদেরও তিনি সেশন দিয়ে অনুপ্রাণিত করে থাকে। তো আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে আজকের এই সেশনটি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্ল্যাটফর্মে তিনি পরিচালনা করছেন এবং করবে। তো আজকের ট্রেনারের কাছে আমরা সরাসরি আজকের ফ্লোরটি হ্যান্ড ওভার করে দিতে চাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি শুরু করতে পারেন, আমরা দেরি না করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। am I audible? আমাকে কি ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা? একদম স্পষ্ট জি স্যার, আছে শোনা ভাইয়া। যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আসলে ভালো কিছু শুরুর আগে পরিচয় হওয়াটা জরুরি, যে আমরা একজন আরেকজনকে যেন চিনতে পারি। তো আমি মোহাম্মদ সোলাইমান আহমেদ জিশান, আমি বহু বছর ধরে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন নিয়ে কাজ করছি এবং আমার একটা প্রতিষ্ঠান আছে পাবলিক স্পিকিং অফিসিয়াল। আমরা বাংলাদেশে পাবলিক স্পিকিং অলিম্পিয়াড লঞ্চ করেছি। আমরা সেটার বলতে গেলে হচ্ছে রেজিস্টার্ড ওনার পাবলিক স্পিকিং অলিম্পিয়াডের। তো আইসিটি অলিম্পিয়াডের সাথে একদম শুরু থেকে আমার সম্পর্ক, যখন থেকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে যাত্রা শুরু করে সিজন 1, সিজন 2 এবং সিজন 3 তেও আমি আসছি। তো বলা যায় এবার হ্যাট্রিক। তো ট্রেনিং এও আসলে আজকে হ্যাট্রিক, যে আসলে আইসিটি অলিম্পিয়াডের প্রতি আমার যে ভালোবাসা, আমাদের আইসিটি অলিম্পিয়াডের যিনি বাংলাদেশে এটা নিয়ে ট্রিমেন্ডাস কাজ করছেন, শাহরিয়ার খান ভাই, আমার খুবই কাছের মানুষ, খুবই প্রিয় মানুষ। তো ওনার আমন্ত্রণেই মূলত আমার এখানে সংযুক্ত হওয়া এবং হচ্ছে এই বিষয়গুলোতে কথা বলা। তো আমি আপনাদের সবার পরিচয়টা সংক্ষেপে, আপনার নাম এবং কোত্থেকে আপনি যুক্ত হয়েছেন, আমরা যদি এটা একটু চ্যাট বক্সে দেখি আর কি। আপনার নাম এবং আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। সিফাত ফ্রম ঢাকা, ওকে। আমিও টি শার্ট পরেছি আইসিটি অলিম্পিয়াডেরই, ওকে। আলিফ ভুইয়া ফ্রম নরসিংদী, সঞ্জিদা মুন্সিগঞ্জ, ফুরকান ফ্রম সাতক্ষীরা, জানাত ফ্রম কিশোরগঞ্জ, তহিদ সরকার নরসিংদী, মিরিয়ামিন গাজীপুর, অর্শিক পল, রায়হান ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, দেবজ্যোতি চক্রবর্তী, শুভ্র ফ্রম হবিগঞ্জ, অশিক পল দিব্য ফ্রম সাতক্ষীরা, নাদিম ফ্রম নারায়ণগঞ্জ, সারা ফ্রম চট্টগ্রাম, জারিফ ফ্রম ফরিদপুর, নাইব ফ্রম চট্টগ্রাম, জিশান ফ্রম নারায়ণগঞ্জ। বাহ, আমার মিতা জিশান প্রধান। আচ্ছা, তাহলে আপনি হলেন প্রধান আর আমি হচ্ছি সমাধান। ফুরকান মাহমুদ ভাই, সাইমন ফ্রম সাতক্ষীরা, স্নিগ্ধা ঢাকা, স্নিগ্ধা ডে আমাদের খুব চমৎকার একজন আপুর। স্নিগ্ধা ডে মানে দিনের বেলা যদি আপনি ওনার কথা শুনেন তাহলে আপনার ডেটা ভালো যাবে। হ্যাপি ডে। সাইদ ফ্রম চাঁদপুর, মনি পাটোয়ারি, শর্মিলা শাওরিন ফারিহা, শর্মিলা ফ্রম চট্টগ্রাম, সাদিয়া লালবাগ, হাসান আলী দক্ষিণ খান ঢাকা, সাদিয়া সিদ্দিক নারায়ণগঞ্জ, মুগ্ধ ঢাকা, মুগ্ধ, হাবিবুল ইসলাম ইমরান, আচ্ছা, জাইদ মুয়াদ, জাইদ ফ্রম সাতক্ষীরা, মনি পাটোয়ারি ফ্রম চাঁদপুর, বেলাল চট্টগ্রাম, মেহেদি বান্দরবন, ইতি ফ্রম হবিগঞ্জ। থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে আপনাদের মিডিয়াম ইন ঢাকা, ওকে। ঢাকাতে আমরা সবাই একটু ঢেকে থাকি, ওকে। থ্যাংক ইউ সো মাচ। তো আসলে মূলত বিষয় হচ্ছে পাবলিক স্পিকিং। তো আমরা সবাই আসলে পাবলিক স্পিকিং নিয়ে
প্রতিনিয়তই কাজ করি, আমি হয়তো বা প্রফেশনালি কাজ করি, আপনারাও কাজ করছেন। কিভাবে? কারণ সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কথা বলছেন, কথার মাধ্যমে মানুষকে অর্ডার করছেন, ইনফর্ম করছেন, ইনফরমেশন পাস করছেন, কাউকে গাইড করছেন, কাউকে অ্যাডভাইস দিচ্ছেন, যাবতীয় যা কিছু করছেন কথার মাধ্যমে করছেন। এই যে কথার মাধ্যমে সমস্ত কিছু করা, কথায় জয়, কথায় ক্ষয়, কথায় হয় পরিচয়, কথায় কথায় না মিললে সম্পর্কের ক্ষতি হয়, আবার কথার মাধ্যমে কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। তো কথা দিয়ে আমাদের পুরো জীবনটা, আমরা যদি চিন্তা করি আমাদের জীবনের লাভ লস বা লাভ ক্ষতি ছাড়া অনেক কিছু, আমাদের জীবনের পুরো জীবনটাই সমস্ত কথার সমষ্টি, আমরা সারা জীবন যা কথা বলি। তো এই যে কথার যে একটা শক্তি আছে, এটা নিয়ে আসলে আমরা সচেতন না। কারণ হচ্ছে আমরা আমাদের শারীরিক শক্তি নিয়ে সচেতন, যে হ্যাঁ আজকে একটু দুর্বল লাগছে, আজকে ভাতটা হয়তো একটু বেশি খাবো, নাহলে একটু বেশি ঘুমাবো, একটু চাঙ্গা হব, রেস্ট নিব। কিন্তু কথার শক্তি যে আমরা ক্ষয় করছি, বা কথার যে সময় চলে যাচ্ছে, আমরা কথা যে ব্যবহার করছি না, এইটার কি হবে? লোহা পড়ে থাকলে মরিচা ধরে। তো কথা যদি আপনি বলার প্র্যাকটিস না করেন ঠিক মতো, তাহলে এটাও কিন্তু একসময় অভ্যেসে পরিণত হবে, এবং আপনি কারো কাছে ঠিক মতো কথা বলতে পারবেন না। তো যেটা হয়ে থাকে ছোটবেলা থেকে আমরা আসলে অনেক কিছু শুনি, যে তুমি সবার সামনে কথা বলো না, বড়দের সামনে কথা বলতে হয় না, তোমার সবার সামনে কথা বলা ঠিক না, তুমি বুঝে কথা বলবা, তুমি যখন কথা বলো উল্টাপাল্টা কথা বলো, তুমি ভুল কথা বলো। এই যে মানুষজন আমাদেরকে নেগেটিভ থট গুলা যে দেয়, বাসায় দেয়, এবং আমার 2 ছেলে 1 মেয়ে, মাঝে মাঝে আসলে এই জিনিসটা চলে আসে বাবা মার কাছ থেকে, যে অনেক সময় তারা যদি এমন কিছু বলে ফেলে যে জিনিসটা আসলে বিব্রতকর, তখন আমরা আসলে বলে ফেলি। তো এটাতে যেটা হয় যে ছোটবেলা থেকে আমাদের ভিতরে একটা প্রেশার থাকে, যে আসলে সবার সামনে কথা বলা যাবে না। যদি আমি ভুল করে ফেলি, যদি সবাই হেসে ফেলে, যদি সবাই আমাকে ভুল বুঝে, যদি সবাই আমাকে খারাপ ভাবে, হ্যাঁ। তো এই যে ফিয়ার অফ রিজেকশন, ফিয়ার অফ ফেইলিয়ার, এই সমস্ত কারণে আমরা কারোর সামনে কথা বলতে পারি না। তো এই জায়গাটাই, এই ভয়টাকে কাটিয়ে আমরা কিভাবে ভালো একজন বক্তা হবো, সেই নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা। তো আমি আসলে গতবারও আমি ক্লাসগুলো নিয়েছিলাম, তো এগুলো হচ্ছে মডিউল। আমরা এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। আজকের সেশনটা আমরা ভালো করে শুনবো, বুঝবো, ভাববো, আসলে বিষয়গুলো কি আমি ঠিক করতে পারি, এরপরে আমরা অ্যাকশনে যাব। তা আমি আমার সারা জীবনে, ক্যারিয়ারে আমি পাবলিক স্পিকিং এ যাবতীয় যা শিখেছি, যা শেখাচ্ছি, যা কিছু বুঝেছি, ওটার নির্যাস হচ্ছে 50টা টিপস। কেউ যদি শুধুমাত্র এই 50টা টিপস সে মুখস্থ করতে পারে, সে নিজের মাথায় রাখতে পারে, সে এটা নিয়ে অনেক দূর যেতে পারবে, অনেক দূর যেতে পারবে। সে যে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে, সে যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবে, শুধুমাত্র এই 50টা টিপস যদি কেউ ফলো করে। এছাড়া তো হাজার হাজার লাখ লাখ ট্রেনিং আছে, আপনি গুগলে পাবেন। আপনি আমাকে যদি বলেন, আমার পাবলিক স্পিকিং অফিসিয়াল পেইড কোর্স আছে, ফ্রি কোর্স আছে, অনেক কিছু আছে, বাট এই 50টা টিপস আজকের জন্য আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিটি অলিম্পিয়াডে আজকে এই যে সেশনটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটা আসলে আপনাদের প্রতি একটা ভালোবাসা, যে হচ্ছে আমিও প্রচন্ড ব্যস্ত থাকি, এবং আমি রাতে আসলে অনলাইন সেশন গুলোতে জয়েন করা হয় না, যেমন এখনো এই সেশনটা শেষ করে আমার একটা কাজ আছে জরুরি। তো আলটিমেটলি হচ্ছে এই যে জরুরি সময়টুকু আপনাদেরকে দিচ্ছি, আমার একটাই আশা যে আপনারা বিষয়টা ভালো মতো বুঝেন, শিখেন, এবং পরবর্তীতে পাবলিক স্পিকিংটা ধরে রাখেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম স্লাইডে। প্রাথমিক ধারণা, উপস্থাপনা, প্রেজেন্টেশন কি, প্রেজেন্টার স্পিকার কি। আপনাদের মধ্যে এমন কেউ কি আছে স্নিগ্ধাপু ছাড়া যে আমার আগে ট্রেনিং করেছে কখনো? এমন কি কেউ আছেন? না স্যার। জি না স্যার। ওকে, না থ্যাংক স্যার। ইউ। তাহলে হচ্ছে আজকে আমাদের নতুন করে সমস্ত কিছু শেখা হচ্ছে। উপস্থাপনা, প্রেজেন্টেশন কি। দেখেন, সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে সাদিয়া সিদ্দিকা আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন, এবং আগামীতে আপনার সাথে অনেকগুলো সেশনে দেখা হবে। তো উপস্থাপনা, প্রেজেন্টেশন হচ্ছে যে আমরা যখন কোনো কিছু উপস্থাপন করি, সেটা হচ্ছে উপস্থাপনা। এখন আমি যদি কারোর সামনে কোনো কিছু সুন্দর করে লিখে তাকে দেই, এটা উপস্থাপনা, যে আমার হাতের লেখাটা সুন্দর, বা আমার লেখাটা খুব ভালো। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত ফেসবুকে যে কন্টেন্ট গুলা দিই, আমার লেখা, আমার ভিডিও, আমার ছবি, এই যে আমার এই উপস্থাপনটা দেখে কিন্তু আমার যারা ফলোয়ার আছে তারা কিন্তু জাজ করে যে আসলে আমি কেমন, যে আমি আমার উপস্থাপনটা কি। আমি কি খালি সারাদিন রাজনীতির বিষয় শেয়ার দিই, আমি কি খালি অন্যের জিনিসপত্র শেয়ার দিই, না নিজে কিছু লিখি, নাকি আমি সারাদিন আমি আমার
উল্টাপাল্টা পোস্ট গুলা দিই, মানে আমি কেমন এটা বোঝা যায় আমার উপস্থাপন দেখে। সুতরাং আপনি শুধুমাত্র কথার মাধ্যমে না, কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত আমরা আমাদেরকে আরেকজনের কাছে উপস্থাপন করছি। যখন আমরা ভালো মতো উপস্থাপন করতে পারছি, মানে আমার উপস্থাপনাটা সুন্দর, আমি উপস্থাপকও ভালো। আর যদি আমার উপস্থাপনটা ভালো না হয়, মানে আমি হচ্ছে খারাপ। খারাপ উপস্থাপক, খারাপ মানুষ, খারাপ ব্যক্তি, খারাপ। কারণ কি, আমি নিজেকে খারাপ প্রমাণিত করছি। তো সুতরাং প্রতিনিয়ত আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, লেখার মাধ্যমে আরেকজনের কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে একজন ভালো মানুষ হিসেবে, ইতিবাচক মানুষ হিসেবে, সফল মানুষ হিসেবে, যেন আরেকজন মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আমাকে কাজ দেয়, আমাকে সে তার প্রতিষ্ঠানে রাখতে চায়, সে তার পরিবারে রাখতে চায়, সে আমার সাথে কাজ করতে আগ্রহী থাকে। সুতরাং হচ্ছে আমরা প্রতিনিয়ত শুধুমাত্র কথার মাধ্যমে না, আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা নিজেকে প্রতিনিয়ত উপস্থাপন করে চলেছি, কিন্তু আমরা এই বিষয়ে সচেতন না, যে কারণে আমরা আমাদের জীবনে যে সম্মানটা মানুষের কাছ থেকে চাই, যে কাজটা মানুষের কাছ থেকে চাই, যে সম্পর্কটা মানুষের কাছ থেকে চাই, সেটা হয় না। কারণ আমরা একটা বদ্ধ ধারণা সবসময় পোষণ করি যে আমি যা করব সেটাই সঠিক, মাই লাইফ মাই রুলস। বাট মাই লাইফ মাই রুলস বলতে আসলে কিছুই নাই। একটা ট্রেন যদি তার ট্র্যাকের উপর না চলে, যেমন ইচ্ছা তেমন চালাতে চায়, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। একটা প্লেন যদি যাত্রী নিয়ে যেখানে খুশি সেখানে যেতে চায়, সে কিন্তু অ্যাক্সিডেন্ট করবে। স্বাধীনতা মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মানুবর্তির মাধ্যমে জীবনকে উপভোগ করা। এখন জন্মের পরে আমি যদি বলি আমি স্বাধীন, আমি যেখানে মন চাই চলে যাবো, আমি বেঁচে থাকতে পারবো না, কারণ বাবা মা পরিবারের সাথে আমার থাকতে হবে। আমি বড় হওয়ার পরে যদি বলি স্বাধীন, আমি যেখানে মন চাই সেখানে চলে যাব, পারবো না। কারণ কি, আমার ঘর সংসার করতে হবে, আমার ভবিষ্যৎটাকে আগে বাড়াতে হবে, বংশবৃদ্ধি করতে হবে। মানে জীবনটা যদি আপনি দেখেন, পুরোটাই হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এগিয়ে যায়। তো সুতরাং ইন শর্ট, প্রেজেন্টেশন মানে হচ্ছে আমি নিজেকে যেভাবে আরেকজনের কাছে প্রেজেন্ট করি, সেটাই হচ্ছে প্রেজেন্টেশন। আমার প্রেজেন্ট করা যদি ভালো হয়, এ মানে আমার প্রেজেন্টেশন সুন্দর। আমার প্রেজেন্ট করা যদি ভালো না হয়, এ মানে আমার প্রেজেন্টেশন ভালো না। প্রেজেন্টার স্পিকার কি? প্রেজেন্টার হচ্ছে একটা পুরো অনুষ্ঠান জুড়ে যিনি দায়িত্ব পালন করেন, যেমন হচ্ছে স্নিগ্ধা আপু আছেন এবং উপস্থাপনা যারাই আছেন আজকে, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। কিন্তু যারা স্পিকার, তারা কিন্তু, যেমন আমি আসছি বক্তব্য দিব চলে যাব, এমন হতে পারে, আমার বক্তব্যের পর আরেকজনের বক্তব্য থাকতে পারে, হোয়াট এভার। স্পিকারের দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত, যে আমি আসব, একটা টপিকে কথা বলবো এবং আমি চলে যাব। কিন্তু একজন প্রেজেন্টার বা একজন উপস্থাপকের দায়িত্ব কিন্তু পুরো প্রোগ্রাম জুড়ে। সে 3 ঘন্টা হলে 3 ঘন্টা, হাফ ডে হলে হাফ ডে, ফুল ডে হলে ফুল ডে, অনেক কিছু। একজন ভালো উপস্থাপক অনেক সময় ভালো স্পিকার হতে পারে না, কারণ সে সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু সে অডিয়েন্সকে এঙ্গেজ হয়তো সে করতে পারে না ঠিক মতো, যে অডিয়েন্সকে যেটাকে বলা হয় অডিয়েন্সকে মোটিভেট করা, অডিয়েন্সকে ইনফরমেশন দেওয়া প্রপারলি। হ্যাঁ, অনেক সময় হয় না, কারণ কি, প্রেজেন্টেশনের ধাঁচ হচ্ছে যে এক একটা জিনিস সুন্দর করে অ্যানাউন্স করা, অডিয়েন্সের অ্যাটেনশনটা ধরে রাখা, এবং হচ্ছে একটা পর একটা অনুষ্ঠানের ফ্লোটাকে চালিয়ে যাওয়া। আর স্পিকার হচ্ছে সে আসবে, জয় করবে এবং সে করতালির মাধ্যমে বিদায় নিবে, এটাই। তো প্রাথমিক ধারণাটা আমাদের গেল। এর পরবর্তীতে যেটা হচ্ছে, স্পিকার যে শব্দটা আছে, SPEAKER, এই যে আমাদের মুখটা, এটা হচ্ছে স্পিকার। আমরা ল্যাপটপের স্পিকার জানি, আমরা বাসায় গান শোনার জন্য আলাদা স্পিকার জানি। তো মানুষের যে স্পিকারটা, সেটা হচ্ছে আমাদের মুখটা। এবং এই মুখের মধ্যে আমরা কি করি, একটা স্পিকারে গান শুনতে হলে সেখানে পেন ড্রাইভ দেই, যে কোনো ভাবে হোক ল্যাপটপের সাথে সংযুক্ত করি। তো আমাদের এই স্পিকারের সাথে কি আমাদের ব্রেনের সংযুক্ত, আমাদের ব্রেনে যা দিব মুখ দিয়ে তাই বের হবে। ব্রেনে যে পেন ড্রাইভটা দিব মুখ দিয়ে সেটাই বের হবে, ব্রেনে যে সিগন্যালটা দিব মুখ থেকে সেটাই বের হবে। মুখ হচ্ছে জাস্ট বের করে, কিন্তু মুখের যাবতীয় কথা প্রসেসিং হয় কোথায়? ব্রেনে। সুতরাং হচ্ছে আমাদের স্পিকারের শব্দটাকে যদি ভাঙি, এসি হচ্ছে স্টিমুলেটিং, মানে হচ্ছে মানুষকে উত্তেজিত করা, অনুপ্রাণিত করা। এই যে একটা প্রভাব, যে পারফর্মার যা করবে অডিয়েন্স তা ফিল করবে, পারফর্মার যা করবে অডিয়েন্স তা ফিল করবে, পারফর্মার কাঁদলে অডিয়েন্স কাঁদবে, পারফর্মার হাসলে অডিয়েন্স হাসবে। আমরা মঞ্চে নাটক যারা দেখেছি বা বাসায় বসে সিনেমা দেখলে অনেক সময় দেখা যায় যে আমরা ইমোশনাল হয়ে যাই তাদের অভিনয় দেখে। এই যে একটা মানুষ তার অভিনয়ের মাধ্যমে, কথার মাধ্যমে, ডায়লগের মাধ্যমে আরেকজন মানুষকে প্রভাবিত করতে পারছে, এইটাই হচ্ছে স্টিমুলেটিং একটা পাওয়ার।
শাহরুখ খান কান্না করলে আমরাও কান্না করি, সালমান খান কান্না করলে আমরাও কান্না করি, তারা হাসলে আমরাও হাসি। এর মানে কি, তারা তাদের পারফরমেন্সের মাধ্যমে আমাদেরকে কাঁদায় এবং হাসায়। তো সুতরাং হচ্ছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। ইতে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে ইতিবাচক, ইতিবাচক মানে হচ্ছে যা হয়েছে ভালো হয়েছে বিষয়টা এমন না। ইতিবাচক মানে হচ্ছে যা হয়েছে এটাকে যেহেতু আমি বদলাতে পারছি না, এই মানে এখনকার জন্য এটা অ্যাকুরেট। ধরেন এখন যদি কথা বলতে বলতে ইলেকট্রিসিটি চলে যায় আমার বাসায়, যেহেতু ওয়াইফাই চলতেছে, আমার কিন্তু ক্লাস নেওয়া হবে না। আপনাদের ওখানে যদি এরকম কিছু ঘটনা ঘটে হবে না, তখন আমি যদি রাগ করি যে কেন ইলেকট্রিসিটি চলে গেল, কেন ক্লাসটা নিতে পারলাম না, কোনো লাভ নেই। ইলেকট্রিসিটি চলে গেলে আমি ক্লাস নিতে পারবো না, এটাই স্বাভাবিক। আমাকে অপেক্ষা করতে হবে কখন আবার ইলেকট্রিসিটি আসবে, তখন আমি ক্লাসটা নিব, অথবা আজকে জায়গায় আরেকদিন নিব। তো এখন আমরা পজিটিভ ভাবে কি করতে হবে, এটাকে মেনে নিতে হবে। যা হয়েছে ভালো হয় নাই, ক্লাস নিচ্ছিলাম, ইলেকট্রিসিটি চলে গেছে, ক্লাস নেওয়া হলো না, এর মানে জিনিসটা খুব খারাপ হয়েছে, কিন্তু কিছুই যখন করার থাকে না তখন সেটাকে একসেপ্ট করতে হয়। আমাদের জীবনে যখন পরিবার থেকে কেউ চলে যায়, আমাদের আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষ, আমরা কিন্তু ঠিক তখনও প্রথম দিন প্রচন্ড ভেঙে পড়ি, মনে হয় তাকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। দ্বিতীয় দিন এটাকে একসেপ্ট করা শুরু করি, তৃতীয় দিন আরো একসেপ্ট করা শুরু করি, আস্তে আস্তে চোখের পানি হয়তো কমে আসে, কিন্তু মনের কষ্টটা থেকে যায়। কিন্তু আমরা একসেপ্ট করে নিই যে না, এটা আমার পক্ষে পরিবর্তন করা সম্ভব না। এটাই হচ্ছে ইতিবাচকতা, যে আমরা যখন বুঝবো যে আমার দ্বারা আসলে এটাকে পরিবর্তন করা সম্ভব না, তখন এটাকে একসেপ্ট করতে হবে। নিজের মনের সাথে যুদ্ধ না করা, এটাকে একসেপ্ট করা। এটা হচ্ছে ইফেক্টিভ। ইফেক্টিভ মানে হচ্ছে যৌক্তিক কথা বলা, ভালো কথা বলা, মানে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা বলা। আমি আজে বাজে কথা কেন বলবো? আমি আজকে আপনাদেরকে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন নিয়ে ক্লাস নেব। আমি যদি এখন নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন, এই সমস্ত বিষয় যদি বলি, তাহলে কিন্তু আসলে এটা হবে কি, ইফেক্টিভ কথাবার্তা হবে না। কারণ আমার সাথে টপিকের সাথে এটা কিন্তু রিলেট করছে না। আপনি যাকে খুশি ভোট দেন, আপনি যাকে খুশি সাপোর্ট করেন, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। কারণ হচ্ছে আমার কাজ হচ্ছে পাবলিক স্পিকিং এ কাজ করা। সুতরাং কথা বলতে হবে ইফেক্টিভ, যেটা দরকার সেটা বলতে হবে। আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা যখন কারোর সাথে কোনো কাজের কথা বলতে বসি, ওটার মধ্যেও অর্ধেক সময় নষ্ট করি আজে বাজে কথায়। কারণ আমরা জানি না যে আসলে ইফেক্টিভ ভাবে কথা বলে এটা একটা রেজাল্ট নিয়ে আসতে হয়। এতে হচ্ছে এইমফুল। এইমফুল মানে হচ্ছে আপনার একটা লক্ষ্য থাকতে হবে। একটা কথা, একটা লক্ষ্য থাকবে না। আজকে আমি যে পাবলিক স্পিকিং সেশনটা নিচ্ছি, আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে আপনার সবাই যেন আইসিটি অলিম্পিয়াডে ভালো পারফর্ম করে, এবং আপনাদের সাথে যেন আমার একটা সুন্দর সম্পর্ক হয়, আপনার যেন পাবলিক স্পিকিং শিখেন। টক লেস, এস এম তৌহিদ, মানে কি আসতে বলতে বলছো ভাইয়া? হ্যালো। জি না স্যার, আপনার আচ্ছা কথা মানে কি টকলেস নাকি আচ্ছা, এটা? না না, টকলেস না। এইমফুল মানে হচ্ছে আমার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কথা বলা, যে আমি আসলে কথার রেজাল্টটা কি হবে। আমি একজন মানুষের সাথে কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব, সেটা আসলে রেজাল্টটা কি হবে, এই জিনিসটা বোঝা। আমি আজকে আসছি যেমন আপনাদের সাথে এই সেশনটা পরিচালনা করার পর, এটা রেজাল্ট হচ্ছে আপনাদের সাথে একটা সুসম্পর্ক হওয়া, আইসিটি অলিম্পিয়াডে আপনার খুব ভালো একটা ফলাফল দেখা, এই সমস্ত কিছু আপনাকে নলেজেবল করায়। এতে হচ্ছে নলেজেবল মানে হচ্ছে কি, একজন মানুষের যদি জ্ঞান না থাকে সে কি কথা বলবে? এখন তাকে একটা যেই টপিকে বলা হলো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ডাজ ইট মিন টু লুক এট দ্য রেজাল্ট অফ মাই স্পিকিং? ইয়েস, অফ কোর্স, অবভিয়াসলি, যে আমাদের কথার একটা রেজাল্ট তো থাকতে হবে। কেতে হচ্ছে নলেজেবল, যে আমার নলেজ আছে কিনা এই কথাটা বলার জন্য। এখন আমাকে পাবলিক স্পিকিং নিয়ে কথা বলতে বলা হয়েছে, এখন আমাকে যদি অ্যাকাউন্টিং নিয়ে বলা হতো তাহলে কিন্তু আমি পারতাম না। কারণ অ্যাকাউন্টিং এক রাতে বললে, মানে বই পড়েও আমি বলতে পারবো না। এটা আসলে দীর্ঘ সময় একটা স্টাডির বিষয়, বোঝার বিষয়, একটা এটার জন্য একটা আলাদা এক্সপার্টাইজ লাগে। তো সুতরাং হচ্ছে আপনার যে ব্যাপারে জ্ঞান আছে সেই ব্যাপারে কথা বলেন, যে ব্যাপারে জ্ঞান নেই ওই ব্যাপারে শুনেন, তাহলে শিখবেন। ঠিক আছে? তো নলেজেবল হচ্ছে আমাকে জ্ঞানের মাধ্যমে কিন্তু কথা বলতে হবে, এবং হচ্ছে জ্ঞানে জ্ঞানের জন্য গন্ডগোল না হয়ে যায়। হ্যাঁ, জ্ঞানে জ্ঞানে গন্ডগোল করা যাবে না, আমাকে সুন্দরভাবে কথা বলতে হবে, আমার মাথা থেকে যেন ভালো কিছু বের হয়, রাইট? ইফেক্টিভটা একটু বুঝিয়ে দিলে ভালো। ইফেক্টিভ মানে হচ্ছে ওই যে আমরা বলি না, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। যে সমস্ত মানুষ বেশি কথা বলে কাজ করে কম, সেটা না, যে মানুষগুলা কথাও বলে কাজও করে,
এটা হচ্ছে ইফেক্টিভ। মানে আমি শুধু সারাদিন কথা বলবো, আমি কাজ করবো না। যেমন সারাদিন আমি পাবলিক স্পিকিং এ কথা বললাম, কিন্তু আমার কোর্স কেউ কিনে না, আমাকে কেউ ডাকে না, আমি কোনো জায়গায় গিয়ে বক্তব্য দিই না, আমাকে স্টেজে দেখা যায় না, আমাকে টিভিতে দেখা যায় না, আমাকে অনলাইনে দেখা যায় না, তাহলে লাভ নেই। আমার কথাবার্তা যেমন ইফেক্টিভ হবে, মানুষজন যেন আমার কথা শুনে তার জীবনে কাজে লাগাতে পারে, এমন কোনো কথা বলবো না যেটা তার জীবনে কাজে লাগবে না। তো এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে এন্টারটেইনিং কথা, একটা মজা থাকতে হবে, যেমন কপিল শর্মার মতো। হ্যাঁ, বাংলাদেশের মানুষও কপিল শর্মা শো দেখে, ইন্ডিয়ার বর্তমানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কপিল শর্মা শো। কারণ মানুষ আনন্দ চায় দিন শেষে। আমরা যদি আনন্দই না পাই তাহলে কথা শুনে লাভ কি? বন্ধু বান্ধবের মধ্যে যে সবচাইতে মজা করে কথা বলতে পারে তার কথা সবাই শুনে। টিচারদের মধ্যে যে মজা করে কথা বলে তার ক্লাস সবাই করে, তাকে ভালোবাসে, তার সাথে সম্পর্ক রাখে। তো এই যে মজা করে কথা বলা, মজা করে কথা বলা এই না যে আমি আমার বন্ধুকে ছোট করে কথা বলবো, আমি কারো মনে কষ্ট দিয়ে কথা বলবো, আমি কাউকে অপমান করে কথা বলবো না। এটা শিখতে হবে যে নিজেকে নিয়েও ঠাট্টা করা যায়, যে আজকে আমার সাথে এটা হয়েছে। নিজেকে নিয়ে মজা করা সবচেয়ে নিরাপদ। আরেকজন আপনাকে নিয়ে মজা করবে কেন? আপনি নিজেকে নিয়ে নিজে মজা করেন। এটা হচ্ছে জ্ঞানীদের লক্ষ্য, নিজেকে নিয়ে নিজে মজা করে। আরেকজন বলবে যে দোস্ত তুই এটা পারস না, তখন নিজেই বলেন হ্যাঁ আসলে কি মজার একটা ব্যাপার, সবাই পারে আমি পারি না, কেন পারি না এটা আমি বুঝি না। নিজেকে ইজি করেন সবার সামনে। আরটা হচ্ছে রেশনাল, মানে হচ্ছে ওই যে ইফেক্টিভে যেরকম বলেছিলাম না, যৌক্তিক কথা, রেশনাল লজিক্যাল কথাবার্তা বলা। যে হচ্ছে আপনার আহ অনেকে বলে যে গরু ঘাস খায়, মানে গরু ঘাসই খায়, গরু ভাতের মার খাবে না, ফ্যান খাবে না, খৈল খাবে না, গরু শুধু ঘাসই খাবে। বিষয়টা এমন না হয়। আপনাকে বুঝতে হবে যে আসলে গরু আরো অনেক কিছু খায় ঘাস ছাড়াও। বাট ঘাসের বিষয়টা আমরা সবাই জানি, আমরা সবাই দেখি। যেমন বলা হয় থাকে বিড়াল নাকি মাছের কাঁটা খায়। আমার বাসায় দুটো বিড়াল আছে। বিড়াল মাছের কাঁটা তখনই খায় যখন আপনি তাকে মাছ না দেন, শুধু কাঁটাটা দেন। কোনো বিড়ালই পৃথিবীতে মাছের কাঁটা খায় না। যদি তাকে মাছ দেওয়া হয় প্রপার, সে মাছটাই খায়, সে কাঁটা খাবে না। কিন্তু যখন সে খাওয়া পায় না, সে ক্ষুধার্ত, সে কি করবে? আমরা নিজেদের সুবিধার জন্য ওরে কি করি, কাটা দেই, হাড্ডি দেই। কিন্তু আমার তো বাসা বিড়াল পালতেছি, বিড়ালের জন্য সেই খাবারই আমি করি যেটা আমরা নিজেরাও খাই। মুরগি আনি মুরগি দেই, মাছ আনি মাছ দেই। তো আলটিমেটলি হচ্ছে আমাকে লজিক্যাল হতে হবে, রাইট? প্রেজেন্টার হওয়ার গুরুত্ব কি? আপনি কেন প্রেজেন্টার হতে চান? প্রেজেন্টার হওয়ার গুরুত্ব অনেক অনেক অনেক। আমি আজকে প্রেজেন্টার না হলে আমি আপনাদের কাছে আসতাম না। আমি 2020 সালে আমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার আর কি, ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম। আমরা আমাদের একটা অনলাইন প্রোগ্রাম করেছিলাম জুলাই মাসের 17 আর 18 তারিখে। সেটাতে পৃথিবীর প্রত্যেক 100টা দেশের আর কি একজন করে রিপ্রেজেন্টেটিভ জয়েন করেছিল। 55 জন স্পিকার বক্তব্য দিয়েছিল। 12 ঘন্টা 24 ঘন্টার একটা প্রোগ্রাম হয়েছিল। আপনারা এটা ডিটেলটা পাবেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের ওয়েবসাইটে, আমাদের ব্যাপারে ইনফরমেশনটা দেওয়া আছে। ফাইট করোনা উইন ফিউচার নামে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। তো জুম প্ল্যাটফর্মে একসাথে 1000 মানুষ তখন এই প্রোগ্রামটা দেখেছে, ট্রেনিংটা করেছে, যেটা আসলে মানে পৃথিবীতে তখন হয় নাই। 2020 সালের জুলাই মাসের 17-18 তারিখে, যে কারণে তখন এটা ওয়ার্ল্ড রেকর্ড হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমরা ওয়ার্ল্ড রেকর্ড করেছি। এবং গত বছর পাবলিক স্পিকিং অফিসার জাতিসংঘ থেকে আমরা এসডিজি সোশ্যাল ডেভেলপমেন্ট গোল এডুকেশন সেক্টরে অবদান রাখায় আমরা পুরস্কার পেয়েছি। এছাড়া আরো অনেক অনেক আছে। মূলত বিষয়টা আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন, আপনার জীবনে অর্জন আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ঠিক আছে? সুতরাং এটা যে কি চমৎকার একটা বিষয়। আপনারা যারা আজকে প্রোগ্রামে আছেন তারা ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, লিঙ্কডইনে আমার সাথে থাকতে পারেন কানেক্টেড। আপনি দেখবেন যে আমি আসলে এটা নিয়ে কত কিছু করছি। সুতরাং আপনারাও এটার সাথে সাথে তাল মিলে নিজেকে প্রচার করার, সেলফ ব্র্যান্ডিং করতে তো হয়, কথা থেকে হয়। বলা হয় থাকে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারটা কি? ব্যবহারটা কি? এই ব্যবহার হচ্ছে কথাবার্তা। আমার কথাবার্তা খারাপ হলে আরেকজন বলবে জিশান ভাইয়ের ব্যবহার ভালো না। ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারটা বোঝাতে হবে যে কথাবার্তায় বংশের পরিচয়। আমি কেমন কথা বলি এই অনুযায়ী আমার বংশটা বোঝা যায়। তো প্রেজেন্টার হওয়ার গুরুত্ব অনেক। আপনি কেন প্রেজেন্টার হতে চান? কারণ হচ্ছে আপনি একজন সফল মানুষ হতে চান। আর সফল মানুষ আপনাকে মানুষ তখনই বলবে যখন আপনি তাদেরকে বুঝাতে পারবেন, আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন, আপনি মতামত দিতে পারবেন, আপনি অসংখ্য মানুষকে আপনার কথা দ্বারা পরিচালিত করতে পারবেন। যখন আপনি একজন লিডার হবেন, কর্পোরেট লিডার, সোশ্যাল লিডার, পলিটিক্যাল লিডার, পরিবারের লিডার, যেটাই হন না কেন আপনাকে লিডার হতে হবে। লিডার হতে হলে অবশ্যই আপনাকে প্রেজেন্টার হতে হবে, কথাবার্তা বলতে হবে। প্রেজেন্টার হওয়ার যোগ্যতা কি? যোগ্যতা মানে হচ্ছে আমার প্রেজেন্টেশন কমিউনিকেশন শেখার ইচ্ছাটা সবচেয়ে বড় যোগ্যতা।
আমি এমন অনেককে চিনি যাদের আসলে এডুকেশন কোয়ালিফিকেশন খুব একটা ভালো না, কিন্তু সে চমৎকার বক্তব্য প্রদান করতে পারে, অসাধারণ। এটা নিয়ে আমার লাইফের অনেক স্টোরি আছে, আমি দেখেছি এরকম যে যারা কিভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে প্রেজেন্টেশনের মাধ্যমে। বাট এটার জন্য অনেক সময়ের দরকার, বাট মূলত হচ্ছে যোগ্যতা, আপনার শেখার ইচ্ছা আছে কিনা। আজকে যারাই জয়েন করেছেন, আমি জানি এর মধ্যে বেশিরভাগ আপনারা প্র্যাকটিস করবেন না, আপনারা আমার কথা শুনবেন না, আপনারা প্রেজেন্টারও হতে চাইবেন না, কিন্তু একটা সময় গিয়ে পস্তাবেন, শিওর শট। আমার জীবনে 13 বছর কর্পোরেট জব করেছি, বিগত 6 বছর ধরে আমার উদ্যোক্তা জীবন। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আসছি, এর মূলে ছিল প্রেজেন্টেশন প্রেজেন্টেশন প্রেজেন্টেশন। গত কয়েকদিন আগে, গত শুক্রবারে আইবিএ, বাংলাদেশের সেরা বিজনেস প্রতিষ্ঠান বা বিজনেস স্কুল বলি বা বিজনেস মানে এডুকেশনাল ইনস্টিটিউশন বলি, আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে আমি প্রফেশনাল কোর্সের গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নিয়েছি প্রেজেন্টেশন উপরে। কয়েকদিন আগে বিআইএম, গভর্নমেন্টের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেখানেও প্রেজেন্টেশন কমিউনিকেশনের ক্লাস নিয়েছি। প্রতিনিয়ত প্রফেশনাল মানুষরা প্রেজেন্টেশন শেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, সেখানে আপনারা এখন থেকে এই ক্লাসগুলো পাচ্ছেন। এর মানে হচ্ছে এখন থেকে রেডিটা হতে হবে। তবে 50টা টিপস দেবো খুব ফাস্ট, এই 50টা টিপস আপনাদের মাথায় রাখতে হবে, খুব দ্রুত আমরা যাব। প্রথমে হচ্ছে পরিষ্কার, স্পষ্ট, শুদ্ধ উচ্চারণ। কথা বলতে হবে, সুন্দরভাবে বলতে হবে। ইংরেজি ভাষায় অনর্গল কথা বলা যদি যোগ্যতা হয়, তাহলে মাতৃভাষা বাংলায় স্পষ্ট প্রমিত বাংলায় শুদ্ধ উচ্চারণে কথা বলা হবে সবচাইতে বড় যোগ্যতা। পৃথিবীতে বাংলাদেশ সহ সব মিলিয়ে প্রায় 30 কোটির উপরে বাঙালি আছে, মানে বাংলা ভাষায় কথা বলে মানুষ আছে, প্রবাসী বাঙালি সব মিলিয়ে। তো এই যে 30 কোটির উপরে ভাষা আছে, মানে বাংলা ভাষায় কথা বলে, তারপর হচ্ছে বাংলা ভাষা কি পৃথিবীতে 7 নম্বরে আছে। বাংলা ভাষার কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বাংলাদেশই একমাত্র দেশ যারা ভাষার কারণে তাদের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। এই কয়েকদিন পর থেকে ফেব্রুয়ারি মাস আসতেছে, ভাষা মাস, কিন্তু আমরা বাঙালিরা সবচাইতে অবহেলা করি নিজের মাতৃভাষাকে। কারণ আমাদের মাথায় তো ওই চাকর বৃত্তিটা আমাদেরকে ব্রিটিশরা ঢুকিয়ে দিয়েছে। স্টিল নাও সবাই চায় বাংলা ভাষাকে ছোট করতে। ইন্ডিয়াতে আপনি দেখেন, কলকাতাতেও কিন্তু তারা স্ট্রাগল করছে, বাংলা ভাষাকে তারা ছোট করতে চায়, অন্যান্য স্টেটের মানুষজন। তো বাংলা ভাষাকে ছোট করতে চাইলে জাপান, চায়না, তারা মাতৃভাষার জন্য জীবন দেয়নি, কিন্তু তারা তাদের মাতৃভাষাকে ফার্স্ট প্রায়োরিটি রেখেছে। আর আমরা নিজের ভাষাকে অবহেলা করি, ইংরেজি ভাষাকে ভালোভাবে শিখি। ইংরেজি ভাষা অবশ্যই শিখবো, আন্তর্জাতিক ভাষা শিখতেই হবে, কারণ আমাকে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে, দেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে, নিজের আইডিয়া ইন্টারন্যাশনাল ছড়িয়ে দিতে হবে। কিন্তু একজন বাঙালির সাথে আমাকে বাংলাতে যেন সুন্দরভাবে কথা বলতে পারি, সেটা তো আমাকে করতে হবে, সেটা করতে হবে। পরিষ্কার, স্পষ্ট, শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে। দ্বিতীয় হচ্ছে মিষ্টি কণ্ঠে চমৎকার বাচন ভঙ্গি। বাচন মানে কথা, ভঙ্গি মানে কিভাবে আপনি কথা বলেন। সুতরাং হচ্ছে আমরা যেন চমৎকার বাচন ভঙ্গি, সুন্দরভাবে কথা বলি। আমার এক কলিগ ছিল, আমি লাস্ট যে কোম্পানিতে জব করতে পারছি আজ থেকে 6 বছর আগে, সে সবসময় ধরে কথা বলতো। আরে জিশান ভাই শুনেন না, আরে জিশান ভাই রাখেন না। এই ধরে কথা বলার কারণে আমি তার সাথে কথাই বলতাম না, মানে আমার এত বিরক্ত লাগতো। ছেলেটা খুবই ভালো ছিল, খুব ট্যালেন্টেড, পজিশনও খুব ভালো ছিল, স্যালারিও ভালো, কিন্তু তার এই হাত ধরে ধরে কথা বলার কারণে তার সাথে আমি কথা বলতাম না। অনেকেই আছে কথা বলার সময় মুখ থেকে পানির ছিটা চলে আসে, সে জানে কোন শব্দগুলো উচ্চারণ করলে পানির ছিটাটা আসে, কিন্তু সে এটা ঠিক করবে না। এটা ঠিক করা সম্ভব। আপনি জানেন যে যখন জিহ্বাটা হয়তো ঠোঁটের সাথে লাগতেছে, উপরের সাথে লাগতেছে, উপরে তালুর সাথে লাগতেছে, দাঁতের সাথে লাগতেছে, কোনো একটা সময় গিয়ে আপনার পানির ছিটাটা বের হয়। তো সে কারণে আপনি মুখটাকে প্রথমে শুকিয়ে নিয়ে আপনি শব্দটা উচ্চারণ করেন। আপনার মুখে যদি লালা কম থাকে তাহলে পানির ছিটা আসবে না। তো সুতরাং হচ্ছে এই যে বিষয়গুলা, বেসিক বিষয়গুলা আমরা অনেকে বুঝতে চাই না, যে কারণে আমরা আমাদের বাচন ভঙ্গিটা ভালো থাকে না, মানুষজন আমাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হয় না। আপনি কথা বলার সময় যেন আপনাকে সুন্দর লাগে। আপনার কথা যদি সুন্দর হয়, আপনিও সুন্দর হবেন। মিষ্টি কণ্ঠ মানে আল্লাহ পাক তো আমাদের মিষ্টি কণ্ঠ দিয়েছে, কিন্তু অনেকের মিষ্টি কণ্ঠ ছাড়াও তারা পৃথিবীতে অনেক ভালো করেছে। রানী মুখার্জি কিছুদিন আগে সে একটা শোতে কান্নাও করেছে, যে তাকে আসলে কেউ কাজ দিতে আগ্রহী ছিল না তার ভয়েসের কারণে, কিন্তু কারণ জোহর তাকে সুযোগটা দিয়েছে এবং তার অভিনয় দক্ষতা দিয়ে সে কিন্তু আজকে এত বড় স্টার হয়েছে। এভরি ভয়েস ম্যাটার্স। আপনার ভয়েস ম্যাটার করে, নিজের ভয়েসকে গুরুত্ব দেন, আরো সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন,
প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করেন, সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলার চেষ্টা করেন। মানুষ ভালোবাসবে না মানে হতেই পারে না, বরঞ্চ যারা আপনাদের ভালোবাসার ছ্যাঁকা দিয়েছে এরা আফসোস করবে, ইস কি মিস করে গেলাম, এত সুন্দর করে কথা বলে, এত স্মার্ট একটা ছেলে, এত রুচিশীল একটা মেয়ে, আমরা একে হারিয়ে ফেললাম। সুতরাং নিজেকে ডেভেলপ করেন কথাবার্তার মাধ্যমে। 3 নম্বর, ভাষার উপর দখল, শব্দজ্ঞান, শব্দ ভান্ডার। আমি যে ভাষায় কথা বলি সেটা বাংলা হোক, ইংরেজি হোক, জার্মান হোক, ফ্রেঞ্চ হোক, হিন্দি হোক, উর্দু হোক, ফার্সি হোক, ল্যাটিন হোক, আমি ভাষাটা সম্পর্কে ভালো মতো জানি কিনা। যে কোনো ভাষা শিখতে 4টে স্কিল ডেভেলপ করতে হয়: রাইটিং, লিসনিং, স্পিকিং, রিডিং। এখন আমাদের কথা হচ্ছে আমরা তো স্পোকেন ইংলিশ শিখতে গেছি, আইএলটিএস শিখতে গেছি শুধু ইংরেজিতে কথা বলবো দেখে। আমার কেন রিডিং শিখতে হবে, রাইটিং শিখতে হবে, লিসনিং শিখতে হবে? কারণ আমাদের ব্রেন এই 4টা প্রসেস একটা ভাষাকে শিখে, যে কোনো ভাষা হোক। আমি ঠিক মতো লিখতে পারছি কিনা, আমি ঠিক মতো শুনে বুঝতে পারছি কিনা, প্রশ্নের উত্তরটা যেন আমি দিতে পারি ঠিক মতো, আমি ঠিক মতো পড়তে পারছি কিনা, যাতে আমার উচ্চারণটা ভালো হয় এবং ওই ভাষার মানুষ যেন আমার কথাটা বুঝতে পারে। সুতরাং বাংলা ভাষা এই 4টে স্কিল ডেভেলপ করা দরকার। সেটা হচ্ছে আমি সুন্দরভাবে লিখতে পারি কিনা, আমি সুন্দরভাবে শুনতে পাচ্ছি কিনা, আমি শুনে ঠিক মতো উত্তর দিতে পারছি কিনা। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ভাষার উপর দখল থাকা জরুরি। উপস্থিত বা তাৎক্ষণিক বুদ্ধি, আমাদের উপস্থিত বুদ্ধি থাকতে হবে, এটাকে বলে রেডি উইট। কিরকম হতে পারে? আপনি কথা বলছেন, আপনার মাইকটা কাজ করছে না ঠিক মতো, আপনি নার্ভাস হয়ে গেলেন। নার্ভাস হওয়া যাবে না, মাইক কাজ হঠাৎ নাও করতে পারে। আমি একবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে রমনায় আমরা গান গেতে গিয়ে দেখি মাইক বন্ধ হয়ে গেছে। তখন আমরা যে কয়েকজন ছিলাম আমরা গান বন্ধ করিনি, আমরা চিৎকার করে, যেহেতু গানটা আমাদের রিহার্সাল করা ছিল, মুখস্থ ছিল, আমরা চিৎকার করে জোরে জোরে গান গেয়ে আমরা প্রোগ্রামটা শেষ করেছি। তো মূলত বিষয় হচ্ছে অনেক সময় অনেক ধরনের অপ্রস্তুত ঘটনা ঘটে যেতে পারে, বাট ইউ হ্যাভ টু হ্যান্ডেল দিস ম্যাটার এবং খুব সুন্দরভাবে আপনাকে এটাকে ঠিক করতে হবে। সুন্দর মুখ, সুন্দর মুখ মানে একদম মানে খুব সেজে গুজে যেতে হবে বিষয়টা এমন না, মানে আপনার পরিপাটি আছেন কিনা, আপনার ড্রেসটা সুন্দর কিনা, আপনার চুলটা ঠিক মতো আঁচড়ানো আছে কিনা, আপনার নাকি ঘুম থেকে উঠে চলে আসছেন, আপনি ফ্রেশ লাগতেছে কিনা, আপনি শেভ করা আছেন কিনা, বা যদি দাড়ি রাখেন তাহলে দাড়িটা ঠিক মতো আঁচড়ানো আছে কিনা, নাকি অগোছালো হয়ে আছে, আপনাকে দেখতে ভালো লাগছে কিনা। তো সুন্দর মুখ মানে হচ্ছে আপনাকে দেখতে প্রেজেন্টেবল লাগছে কিনা, যার কাছ থেকে মানুষ শিখতে আগ্রহী হয়, কথা বলতে আগ্রহী হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ না, শুধু পৃথিবীর সব মানুষই বলতে গেলে 2টা জিনিস দেখে। প্রথমে আপনার ড্রেস দেখবে, তারপর আপনার কথা শুনে বুঝবে। এই 2টা যদি আপনার ভালো হয় তাহলে বাকি জিনিসগুলো পরে আসে। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আপনি পিএইচডি হোল্ডার হন, আপনি অনেক বড় শিল্পপতি হন, এই 2টা জিনিস আপনার যদি প্রবলেম থাকে আপনি লাইফে অনেক জায়গায় সমস্যা পড়বেন। কারণ মানুষ মানুষকে জাজই করে এইভাবে, মানুষ দেখে একবার জামা কাপড়টা ঠিক আছে কিনা। আপনি একটা 5 স্টার হোটেলে যান, যেমন তেমন জামা কাপড় পরলে সে আপনাকে আটকিয়ে জিজ্ঞেস করবে আপনি কার সাথে দেখা করতে আসছেন। কেউ তো আপনাকে সরাসরি বলবে না যে আপনি ভাই চলে যান, সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কার সাথে দেখা করতে আসছেন, আপনি কোথায় যাবেন। কিন্তু আপনি যদি ওয়েল ড্রেসড হয়ে যান, একদম প্রফেশনাল লুকে যান, আপনাকে সে আসসালাম স্যার, গুড মর্নিং স্যার, সে আপনাকে সুন্দরভাবে ঢুকতে দিবে। এটা হচ্ছে মানুষের একটা নেচার। নেচার তো আমি সবারটা জানি না, সবারটা পরিবর্তন করতে পারবো না, তো নিজেকে পরিবর্তন করি। আমার ড্রেসটা যেন ভালো হয়, আমার কথাটা যেন ভালো হয়। কারণ কি, ড্রেসটা সুন্দর, আপনাকে সুন্দর লাগছে, আপনার কথা সুন্দর, তাহলে তো আপনি পুরাই সুন্দর। তো সুতরাং হচ্ছে সুন্দর মুখ। আচ্ছা, অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে গুরুত্ব দেওয়া, যে আপনি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, যে বিষয়ে কথা বলতে যাচ্ছেন সে বিষয়টাকে গুরুত্ব দেওয়া, অন্য কোনো বিষয় না কথা বলা, ইফেক্টিভ কথা বলা। 7 নাম্বার, হাস্যরস বোধ, কথাবার্তা যেন একটু মজা থাকে। মজা কিরকম মজা? যেমন নিজেকে নিয়ে মজা করতে পারেন, বা আপনার সাথে হয়তো কোনো একটা মজার ঘটনা ঘটেছে, ওই টপিকে আপনি কথাটা বলতে পারেন, এইরকম আর কি, মজা করে কথা বলা। 8 নাম্বার হচ্ছে বই পড়া, সংবাদপত্র পড়া। প্রতিদিন যে বই পড়ে তার জ্ঞান অনেক বাড়ে। আর সংবাদপত্র আমরা তখন ফেসবুকে লাইভ নিউজ গুলা দেখি। তো সুতরাং হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের নিউজ যাচ্ছে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ যাচ্ছে। তো সংবাদপত্র জোরে জোরে রিডিং পড়া খুব ভালো, কারণ কি প্রমিত বাংলায় লেখা আছে। আপনি জোরে জোরে পড়বেন, আপনার কাছে ভালো লাগবে, আপনার নলেজ বাড়বে, উচ্চারণ ভালো হবে, রিডিং স্কিল বাড়বে। বই পড়াও তাই, যত বেশি বই পড়বেন তত বেশি মানুষের যে জ্ঞানটা সে বইয়ের মধ্যে আছে সেটা আপনি আপনার মাথায় নেবেন।
মানে আপনার জ্ঞান আরো বাড়লো। 9 নম্বর সাধারণ জ্ঞান, কমন সেন্স। সাধারণ জ্ঞান বলা হয়ে থাকে সাধারণ জ্ঞান এমন একটা ফুল যেটা সবার বাগানে ফুটে না। সাধারণ জ্ঞান এমন একটা ফুল যেটা সবার বাগানে ফুটে না, মানে ভেরি রিয়ার। তাহলে কমন সেন্সটা কি? স্যার আমার কি কমন সেন্স নাই? ভাই আমার কি কমন সেন্স নাই? এটা বোঝা যাবে আপনার কথা, কাজে, আকারে, ইঙ্গিতে, ব্যবহারে, চলা ফেরায়, চোখের চাহনিতে আপনার আশেপাশে মানুষ বিরক্তি বোধ করছে, নাকি তারা আনন্দিত হচ্ছে, নাকি তারা আপনাকে একসেপ্ট করছে। আমরা অনেক সময় আমাদের কথাবার্তায় আরেকজন মানুষের কি করি, বাধাপ্রাপ্ত করি। কিরকম? দুইজন মানুষ কথা বলতেছে, আমি গিয়ে কি করলাম, মাঝখানে কথা বলা শুরু করলাম, আমি আরেকজন মানুষকে ইন্টারাপ্ট করলাম, আরে শোনো শোনো আমার কথা শোনো, আরে তোমরা কি বলতেছো। এই যে হুট করে আরেকজনের কথার ভিতরে ঢুকে যাওয়া, এটা একটা অভদ্রতা। এর মানে আপনার, মানে যেই কাজটা করুক তার কমন সেন্স নাই। কোনো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে পাটা বাড়িয়ে রাখা, এর মানে কমন সেন্স নেই। আমার কথা, কাজে, ব্যবহারে, আকার ইঙ্গিতে যদি আরেকজন মানুষ প্রবলেম ফিল করে, এর মানে আমার কমন সেন্স নাই। আমাদের দেশে আশেপাশে সব জায়গায় এই জিনিসটা ডেভেলপ করা দরকার। আমার খুবই কমন সেন্স লেস পিপল। মেট্রোতে উঠবেন, আপনার কারণে একটা মানুষের ব্যথা পাচ্ছে, একটা বাচ্চা বসতে পারছে না, একটা মেয়ে অপ্রস্তুত হয়ে গেছে, আপনি ধাক্কা দিয়েই যাচ্ছেন, এর মানে আপনার কমন সেন্স নাই। ইচ্ছাকৃত ভাবে একটা মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলা, আপনার কমন সেন্স নাই। বা আমরা যারাই করুক এটা আপনি বলছি জাস্ট হচ্ছে কথা কথা। একটা মানুষ আমার কথা কাজের মধ্যে যেন তার কাছে ভালো লাগে, অথবা সে বিব্রত বোধ না করে। তো সুতরাং আমি যদি না বুঝি কোথায় গিয়ে কোন কথাটা বলতে হবে, মানে আমার কমন সেন্স নাই। আমাকে বুঝতে হবে কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হবে। ব্যাস এতটুকু, এতটুকু শিখলে এনাফ। কখন, কোথায়, কাকে, কোন কথাটা কিভাবে বলতে হবে, এই জিনিসটা যদি আমি বুঝে যাই, এই দক্ষতাটা আমি যদি অর্জন করতে পারি, তাহলে আমার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের কমন সেন্স ডেভেলপ করতে হবে। আজকে থেকে নিজেকে বলবো আমরা যে আমাদের কথায়, কাজে, ব্যবহারে, আকারে, ইঙ্গিতে কোনোভাবেই যেন আমাদের আশেপাশে মানুষ, পরিচিত হোক অপরিচিত হোক, তাদের জন্য কখনো কোনো প্রবলেম না হয়, তারা যেন কখনো অপ্রস্তুত না হয়, তারা যেন বিব্রত বোধ না করে, তারা যেন সমস্যা ফেস না করে। 10 নম্বর ব্যক্তিত্ব। পার্সোনালিটি 3 প্রকার। প্রথম পার্সোনালিটি, যেটা আমরা দেখাই আরেকজনকে যে আরে আমি তো এটাই। দ্বিতীয় পার্সোনালিটি, মানুষ আমাকে দেখে যা ভাবে, আরে ও তো দেখায়, আসলে ওই রকম না। আর তৃতীয় হচ্ছে এক্সাক্ট আমার ক্যারেক্টার, যেটা আসলে আমি নিজেও বুঝতেছি না যে আসলে এটা মানুষকে কিভাবে শো হচ্ছে। এই কারণে হচ্ছে কি, আমি যা ঠিক সেটাই প্রেজেন্ট করা উচিত। কিন্তু আমরা অনেক সময় অভিনয় করি। আমাকে আমার এক স্যার বলেন, ডক্টর আলমাস মোহাম্মদ স্যার, জিশান আমরা ভালো মানুষ হওয়ার অভিনয় করার কি দরকার, ভালো মানুষ হয়ে গেলেই তো হয়। ভালো মানুষ হওয়ার অভিনয় করার কি দরকার, ভালো মানুষ হয়ে গেলেই তো হয়। পাবলিক স্পিকার হওয়ার অভিনয় করার কি দরকার, পাবলিক স্পিকার হয়ে গেলেই তো হয়। মানে যে জিনিসগুলো দরকার একটা ভালো মানুষ হিসেবে প্রমাণিত হওয়ার জন্য, ওই জিনিসগুলো নিজের ভিতরে এস্টাবলিশ করা। পাবলিক স্পিকার হওয়ার জন্য যে কোয়ালিটি গুলো দরকার, সেই কোয়ালিটি গুলো নিজের ভিতরে ধারণ করা, তাহলেই তো হয়। আমার অভিনয় করার দরকার কি? এইটাই হচ্ছে আমরা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করি। যার কথা সুন্দর, এর মানে তার ব্যক্তিত্ব সুন্দর। 11 নম্বর, অল্প কথায় ভাব প্রকাশ। এটা কি ইংরেজিতে একটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় KISS, কিস ফর্মুলা। এই কিস অন্য কোন কিস না, এটা হচ্ছে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। মানে অল্প কথায় ভাব প্রকাশ, বেশি কথা না বলা। অল্পতে আমি চাইলে প্রত্যেকটা পয়েন্ট অনেক আলাপ করতে পারি, প্রত্যেকটা পয়েন্টে একটা গল্প বলতে পারি, কিন্তু আমার দরকার যে এই ট্রেনিংটা আজকের ভিতরে যতটুকু সময়ের মধ্যে সম্ভব কমপ্লিট করা। তো সুতরাং আমাকে এটা অল্প কথা আপনাদেরকে বোঝাতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। অল্প কথায় ভাব প্রকাশ, বেশি কথা না বলা। শ্রোতাদের মনকে বোঝা। 12 নম্বর, আমার শ্রোতা কারা আছে? এটা কি ছেলেরা, না মেয়েরা, নাকি এটা প্রফেশনালরা, নাকি স্টুডেন্ট? এখন স্টুডেন্ট কি স্কুলের, কলেজের, না ইউনিভার্সিটি, নাকি প্রফেশনাল স্টুডেন্ট? কারা? উকিলরা, ডাক্তাররা, পেশাজীবীরা, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, নাকি এনজিও কর্মী? কারা? দেশি না বিদেশি? কারা? এই জিনিসটা বুঝে, তাদের মন বুঝে কথা বলা।
এমন কিছু না বলা যেটা আসলে তাদের মনে কষ্ট পায় তারা। 13 নম্বর হচ্ছে অনুষ্ঠান উপযোগী পোশাক পরিধান করা। আমরা যে অনুষ্ঠানে যাব সেই অনুষ্ঠানে ড্রেস কোড সম্পর্কে আগে জানবো, যে ভাই আপনাদের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামের ড্রেস কোড কি। তারা যদি বলে যে আপনি যে কোনো ড্রেস পরে আসতে পারেন, ওকে। আমার তখন বুঝতে হবে যে প্রোগ্রামটা ফর্মাল না ইনফর্মাল। প্রোগ্রামটা কি ফর্মাল প্রোগ্রাম? জি ভাই ফর্মাল প্রোগ্রাম। তখন আপনি বুঝে গেছেন ফর্মাল প্রোগ্রাম মানে ফর্মাল ড্রেস। ইনফর্মাল প্রোগ্রাম বললেও আপনি চেষ্টা করবেন যতটুকু ফর্মাল থাকা যায়, যদি আপনি স্পেশাল গেস্ট হিসেবে যান, যদি আপনি উপস্থাপক হিসেবে যান। কারণ হচ্ছে আপনি স্পেশাল। স্পেশাল মানে হচ্ছে আরেকটু বেটার কিছু করে যাওয়া। ঠিক আছে, স্পেশাল মানে কি আরেকটু বেটার কিছু। আপনি স্পেশাল গেস্ট মানে আপনার ড্রেস কোডটা আরেকটু বেটার হবে। আপনি উপস্থাপক মানে আপনার ড্রেসটা আরেকটু বেটার হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু বোঝা যে আসলে আমার অবস্থানটা কি অনুষ্ঠানে, ওই অনুযায়ী ড্রেসটা পরা। 14 নম্বর, নিয়মিত কণ্ঠের পরিচর্যা ও চর্চা করা। যারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে এরা সকালবেলা তারা রেওয়াজ মানে যেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করে। তো তেলাওয়াত করলে কি হয়, গলাটা অনেক সুন্দর হয়। আমি দেখছি যারা কারি তাদের কথাবার্তাও সুন্দর। যারা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত তো আমরা মুসলিমরা সবাই পারি, কিন্তু হচ্ছে যারা কোরআন তেলাওয়াত মানে বেশিরভাগই আমরা তো পারি, পারা উচিত। তো যারা যারা রেগুলার কোরআন তেলাওয়াত করে কারি যারা, তারা কিন্তু কথা বলে অনেক সুন্দর করে। এবং আহ যারা সকাল উঠে গানের রেওয়াজ করে তাদের গলাটাও কিন্তু সুন্দর হয়। কারণ কি? কারণ হচ্ছে মূল বিষয়টা হচ্ছে গলার চর্চা করা। ঠিক আছে, তো সুতরাং হচ্ছে যারা কণ্ঠে পরিচর্যা করে তাদের গলাটা সুন্দর হবে। যেমন দুধ জাতীয় আঠালো জাতীয় খাবার খেয়ে বক্তব্য না দেওয়া। কারণ কি? গলাটা আঠালো হয়ে থাকে, গলায় কফ জমে। তো আমার গলাটা ক্লিয়ার রাখতে হবে, এই জন্য রং চা হচ্ছে বেস্ট। গরম পানি, হালকা কুসুম গরম পানি হচ্ছে বেস্ট। শব্দযন্ত্র বা মাইক্রোফোন যথাযথ ব্যবহার করা। আমরা যে মাইকটা ধরি এই মাইকটা ঠোঁট আর থুতনির মাঝখানে রাখবো। ঠোঁট আর থুতনির মাঝখানে, যেন নিঃশ্বাসের শব্দ না যায়, নিঃশ্বাসের শব্দ যেন না যায়। ঠোঁট আর থুতনির মাঝখানে, নিচের ঠোঁটটা আর থুতনির মাঝখানে রাখবো। এইভাবে আমরা কথা বলবো। ধৈর্য স্থিরতা। ধৈর্য এটা আল্লাহ পাকে খুব পছন্দ। আল্লাহ পাক সবরকারীদেরকে পছন্দ করেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছেন। বারবার কিন্তু এই বিষয়টা আসছে। তো সুতরাং এই ধৈর্য যে কত বড় গুণ, আপনি যখন বক্তা হবেন তখনও বুঝবেন। আপনাকে হয়তো প্রথমে বক্তব্য দেওয়ার কথা, আপনাকে দিয়েছে মাঝখানে, কোনো সমস্যা নেই। আপনার হয়তো বক্তব্যের দেওয়ার সময় ছিল 20 মিনিট, আপনাকে দিয়েছে 5 মিনিট, কোনো সমস্যা নেই। আপনি সবসময় মনে রাখবেন আল্লাহ পাক সম্মান দেনেওয়ালা এবং অসম্মান করার মালিক উনি। আপনি যতটুকু সময় পেয়েছেন ততটুকু সময়ের মধ্যে খেলবেন। আপনি যতটুকু সময়ের মধ্যে পেয়েছেন ততটুকু সময় খেলবেন, তাহলে আপনি প্রফেশনাল খেলোয়াড়। 17 নম্বর হচ্ছে অনুষ্ঠানের সময় ব্যক্তিকাল। আপনি একটা প্রোগ্রামে গেছেন, ওটা প্রিপারেশন থাকতে হয়, মাইন্ড প্রিপারেশন, যে আমি প্রোগ্রামে কি 3 ঘন্টার প্রোগ্রাম গেছি না 6 ঘন্টার প্রোগ্রামে গেছি, হাফ ডে ট্রেনিং না ফুল ডে ট্রেনিং। ওই অনুযায়ী আপনি নিজেকে রেডি করবেন। যে না, আমাকে তো বলা হয়েছিল 1 ঘন্টার কথা, এখন তো 3 ঘন্টা হচ্ছে। ভাই, প্রোগ্রাম শেষ হোক তারপর কথা বলেন, কিন্তু প্রোগ্রামের মাঝখানে এই বিষয়গুলো নিয়ে বেশি ঝামেলা না করা। আগে বোঝা যে প্রোগ্রামের সময় কতটুকু, ওই সময় আপনি কতটুকু কথা বলবেন। স্থান কাল পাত্র। স্থান, কোথায় কথা বলছেন? এটা কি কারো অফিসে কথা বলছেন, কোনো অডিটোরিয়ামে কথা বলছেন, কারো ঘরে কথা বলছেন, কোথায় কথা বলছেন? কাল, কোন সময় কথা বলছেন? আপনি কি সকালে কথা বলছেন যখন সবাই নাস্তা করে আসছে, নাকি নাস্তা না করে আসছে, নাকি দুপুরে লাঞ্চের সময় কথা বলছেন যখন তারা লাঞ্চ করে আসছে, না নাকি লাঞ্চ না করে আছে? মানে মানুষ যখন খাবার না খেয়ে থাকে তখন তার কথা রিসিভ হয় না। মানুষ যখন অনেক বেশি খাবার খায় তখনও তার কথা ঠিক মতো রিসিভ হয় না। এই জিনিসগুলো আমাদের বোঝা, কারণ আমরা মানুষই তো আমাদের কথা শুনবে। পাত্র কারা, অডিয়েন্স কারা, মানুষ। এটা কারা? এটা কি ছেলে, এটা কি মধ্যবয়সী, এটা কি অনেক বেশি বয়সী, বয়স্ক, কারা? জানতে হবে, ওই অনুযায়ী কথা বলতে হবে। 19 নাম্বার, অনুষ্ঠানের স্ক্রিপ্ট নিজে লেখা বা গ্রন্থনা করা। নিজের স্ক্রিপ্ট নিজে লেখা। আমাদের এখানে যেটা হয় অনেক সময়, যেটা হয় সেটা হচ্ছে আমরা আরেকজনকে দিয়ে সিভি লেখাই, পরে ইন্টারভিউ বোর্ডে গিয়ে ধরা খাই। কারণ ইন্টারভিউ বোর্ডে তো নিজেরা কোনো কিছু বলতে পারে না, কারণ সিভি তো আরেকজন লিখে দিয়েছে। তো স্ক্রিপ্টও নিজেরটা নিজে লেখা উচিত। আরেকজন লিখে দিলে সেই স্ক্রিপ্ট আমরা বলতে পারবো না। উপস্থাপনাকে ঘোষণার বিষয়টি নিশ্চিত করা, যে আমি ঘোষণা দিচ্ছি। হ্যালো, আমার কথা আটকে আটকে আসতেছে? জি ভাই। জি ভাইয়া, শোনা যাচ্ছে। না, জিনাত একজন লিখেছে আমার কথা নাকি আটকে আটকে আসতেছে।
স্যার হয়তো ওর নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, আমাদের এখানে স্যার এভরিথিং ইজ ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো উপস্থাপনার আগে ঘোষণার বিষয়টা নিশ্চিত করা যে আমি উপস্থাপনা করতে যাচ্ছি, এখন কে আসতেছেন। ধরেন আমাকে আহ, যদি শুধু বলা হয় যে আজকে একটা পাবলিক স্পিকিং ট্রেনিং হবে, ট্রেনিং করাবে জিশান ভাই। জিশান ভাই সম্পর্কে আপনাদেরকে তো বলা হয়নি আসলে জিশান ভাইটা কে, বা আপনারা কেন জিশান ভাই ট্রেনিংটা করবেন, জিশান ভাই এমন কে। তা আমাদের অ্যানাউন্সমেন্ট করতে গেলে একটা মানুষকে অবশ্যই তার বিষয়গুলো জানা দরকার। সে কে, তার কি কোনো প্রতিষ্ঠান আছে, সে কে, এটা নিয়ে কত বছর ধরে কাজ করছে, তার আর কি কি ডেজিগনেশন আছে, তাকে আমি কিভাবে হাইলাইট করতে পারি, কিভাবে বললে মানুষজন তার কথা রিসিভ করবে। কারণ মানুষজন যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সম্পর্কে না জানতেছে তার কথা রিসিভ করবে না। মানুষজন আগে মানুষকে কিনে, তারপর তার কথা কিনে, প্রোডাক্ট কিনে, সব কিনে। সুতরাং হচ্ছে মানুষের কাছে আরেকজনকে বিক্রি করতে হলেও তার ব্যাপারে জানাতে হবে যে আসলে সে কে। তো উপস্থাপনাকে ঘোষণার বিষয়টি নিশ্চিত করা। 21 নম্বর হচ্ছে লিখিত স্ক্রিপ্ট বারবার পড়া। আমি একটা কথা বলবো, এখন আমি যদি স্ক্রিপ্টটা মাথায় না থাকে একটু, তাহলে তো কথা বলা যাবে না। আমাকে তো মাথায় থ্রো থাকতে হবে যে আসলে কোনটা পর কোনটা, কোনটা পর কোনটা। আমরা পরীক্ষার সময় স্কুল কলেজে রচনা লেখার আগে কি করতাম, পয়েন্ট লিখে যেতাম বা পয়েন্ট মুখস্থ করে যেতাম। তো আলটিমেটলি কি আমরা রচনার পর এটার পর এটা, এটার পর এটা আমরা কিন্তু ঠিক মতো মনের মাধুরী মিশিয়ে লিখে আসতে পারতাম। আমাকে তো বুঝতে হবে না যে আমার আসলে স্ক্রিপ্টে কি কি আছে, ওটা বারবার করতে হবে। 22 নাম্বার ব্যক্তি, পদবি ও প্রতিষ্ঠানের নাম সঠিক ও নির্ভুল উচ্চারণ করা। প্রত্যেকটা মানুষ তার জীবনকে যতটুকু সে পছন্দ করে, তার নামকে ততটুকু পছন্দ করে। এখন কেউ যদি আমার নামটা জিশান বাদ দিয়ে জীবন রাখতে চায়, এটা কি সম্ভব? এটাকে আমি হতে দিব? এটা কি কোনোভাবে মেনে নিব? না। তো সুতরাং হচ্ছে কারো নাম আমরা ভুল উচ্চারণ করলে ওই মানুষটা অনেক বেশি কষ্ট পায়। আমি তখন একটা কোম্পানিতে ছিলাম, তো ওই কোম্পানিতে আমাদের ম্যানেজমেন্ট একটা প্রোগ্রাম ছিল। তো তখন উপস্থাপনার জন্য তারা একটা খুব সুন্দর একটা মেয়ে জয়েন করেছিল এখানে। তো সুন্দর মেয়ে, স্মার্ট মেয়ে, সুন্দরভাবে কথা বলতে পারে, তাকে উপস্থাপনার দায়িত্ব দিয়েছে। তো এখন ওই দিন প্রোগ্রামে 3 জন মানে স্পেশাল গেস্ট ছিলেন। কে? আমাদের চেয়ারম্যান স্যার, ম্যানেজিং ডিরেক্টর স্যার, ডিরেক্টর স্যার। এখন মেয়েটা কি করেছে, ডিরেক্টর স্যারের সম্বোধনে বলেছে যে আমাদের সামনে আসবেন ডিরেক্টর স্যার। এমডি স্যারের সময় বলেছে আমাদের সামনে আসবেন ডিরেক্টর স্যার। এখন এমডি স্যার মানে যে কোম্পানির মালিক, ম্যানেজিং ডিরেক্টর, একটা কোম্পানি যেটার 1200 কোটি টাকা টার্নওভার, সেটার এমডি কে যখন বলা হয় আমাদের সামনে আসবেন ডিরেক্টর স্যার, ওই মেয়েটার চাকরি ওই দিনই চলে যায়। কারণ এটা তার জন্য একটা লজ্জাজনক যে একটা উপস্থাপিকা তার প্রতিষ্ঠানে সে তার ডেজিগনেশনটা ঠিক মতো বলতে পারলো না, তাকে রাখার কি দরকার, ওই দিনই তার চাকরি চলে গেছে। তো সুতরাং হচ্ছে মানুষ তার পদবি কি, আমার অর্জন, পদবি হচ্ছে আমার অর্জন। আমার নামটা বলতে হবে ঠিক মতো, আমার পদবিটা বলতে হবে ঠিক মতো, আমার প্রতিষ্ঠানটা বলতে হবে ঠিক মতো, এবং কারেন্ট পদবি প্রতিষ্ঠান বলতে হবে, মানে যেটা বর্তমানে আছে। ধরেন 5 বছর আগে আমি ছিলাম এক্সিকিউটিভ, আপনি বলেন যে এখন এক্সিকিউটিভ ডিসিশন ভে আসতেছে, হইলো না কিন্তু। আপনাকে রানিংটা বলতে হবে যে এখন উনি কোন পজিশনে আছে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। 23 নাম্বার অনুষ্ঠানের মূল ভাববুঝি সে অনুযায়ী অভিব্যক্তি। কোন একটা প্রোগ্রামে আপনার মূল ভাববুঝি সে অনুযায়ী নিজস্ব অভিব্যক্তি। হাসির সময় হাসি, কষ্টের সময় কষ্ট, ওই অনুযায়ী কথা বলা। আপনি যদি কোনো কালচারাল প্রোগ্রামে যান, সেখানে যদি মন খারাপ করে থাকেন, তাহলে আপনার উপস্থাপনা বক্তব্য হবে না। আবার আপনি যদি একটা শোকের প্রোগ্রামে গেছেন, দেখেন আমাদের মাঝখানে খুব অসামান্য গুণের অধিকারী হাবি ভাই, সে চলে গেছে, তাকে নিয়ে কোনো একটা প্রোগ্রাম করা হয়েছে। তো সেখানে কি আমি হেসে হেসে কথা বলবো? না, সেখানে আমাকে কি একটা মার্জিত রূপে কথা বলতে হবে, একটা বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হবে, ভাব গাম্ভীর্য নিয়ে কথা বলতে হবে যে তার অবদান অনস্বীকার্য। এরকম মানুষ আর হয়তো আমরা ফিরে আসবে না, পাবো না। তো সুতরাং তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তো এই যে নিজেকে ধরে রাখা, শোকের প্রোগ্রামে শোক অনুযায়ী কথা বলা, হাসির প্রোগ্রামে, সুখের প্রোগ্রামে সুখ অনুযায়ী কথা বলা, কালচারাল প্রোগ্রামে খুব মজা করে কথা বলা, এটা অনুষ্ঠান অনুযায়ী আমাকে আমার মুডটা চেঞ্জ করতে হবে। 24 নাম্বার দর্শক আকৃষ্ট করার কলা কৌশল। এখন ধরেন আপনাদের মধ্যে কেউ এমন থাকতে পারে যে খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে, সে 2 লাইন কবিতা আবৃত্তি করতে পারে তার বক্তব্যে, কোনো সমস্যা নেই।
কেউ খুব ভালো ছড়া পারে, সে 2 লাইন ছড়া বলতে পারে, কোনো সমস্যা নেই। কেউ কোনো ভালো বই পড়ে এই কারণ তার জ্ঞান আছে, সে বইয়ের একটা গল্প শেয়ার করতে পারে, কোনো সমস্যা নাই। আপনি দর্শককে আকৃষ্ট করার জন্য আপনি যে কোনো কিছু, গল্প, তারপরে হচ্ছে কবিতা, ছড়া, ছোট্ট একটা গান, জাস্ট 2 লাইন, এরকম করে কি হয়, কথার মধ্যে দর্শক আপনার দিকে আকৃষ্ট হয়ে থাকবে। 25 নম্বর, দর্শকের চাহিদা মন বুঝে অনুষ্ঠান সূচিতে সংযোজন, পরিবর্তন, বিয়োজন। একটা প্রোগ্রামে আপনি উপস্থাপনা করছেন বা একটা প্রোগ্রামে আপনি বক্তা হিসেবে গেছেন, তখন আপনার আগের বক্তা আসে না, মানে আপনাকে তখন ডাক দিবে। আপনি যদি বলেন যে না আমাকে পরে ডাক দিতে হবে, তাহলে এটা কিন্তু রং। আপনাকে যে সময় তারা ডাকবে ওই সময় যেতে হবে। এরকম অনেক সময় হয়েছে যে আমার আগে যে বক্তা সে আসেনি, আমি গেছি বক্তব্য দিতে, বা আমার আগে বক্তব্য দেওয়ার কথা কিন্তু একজন বড় বক্তা চলে আসছে, আমি বলেছি আগে উনাকে দেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভদ্রতা। দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠান দেখা, আপনারা শুধু আমার ক্লাস করছেন, আপনি এরকম আরো ভালো ভালো ক্লাস করেন। আপনি আয়মান সাদিকের ক্লাস করেন, আপনারা ইকবাল বাহার ভাইয়ের ক্লাস করেন, আপনারা ডন সামদানির ক্লাস করেন, আপনারা কাজী ভাইয়ের ক্লাস করেন, আপনারা মনিউদ্দিন ভাইয়ের ক্লাস করেন, আপনারা আরিফুজ্জামান ভাইয়ের ক্লাস করেন। আপনারা অনেক মানুষের কাছ থেকে যখন শিখবেন, তখন আপনি বুঝবেন যে আসলে কোন কোন জিনিস দরকার। শুধুমাত্র একজনের কথা শুনে আসলে পারফেক্ট একটা বিষয় অনেক সময় আমরা জাজ করতে পারি না। আমি যে ভালো এটা বুঝতে হলেও তো আপনার 4-5 জন এটা বুঝতে হবে, বা আমি যে কতটুকু খারাপ এটা বুঝতে হলেও আপনার 4-5 জন এটা করতে হবে। আলটিমেটলি হচ্ছে বিভিন্ন দেশ বিদেশের প্রোগ্রাম দেখা। আপনি গুগলে সার্চ করবেন, বিভিন্ন ট্রেনিং দেখবেন, ইউটিউবে সার্চ করবেন, বিভিন্ন ট্রেনিং দেখবেন, ইউডিমি থেকে ক্লাস করবেন, চ্যাট জিপিটি থেকে জানবেন, বিভিন্ন বিষয় জেনে আপনি আপনার নলেজটা গ্যাদার করবেন। 27 নম্বর, কোনো অনুষ্ঠান দেখার পর, কোনো ট্রেনিং করার পর কেন ভালো লাগলো, আর যদি খারাপ লাগে কেন খারাপ লাগবে, এটা একটু নিজেকে জিজ্ঞেস করা। আচ্ছা, আমি কি খালি বন্ধু বান্ধবের সাথে এটা নিয়ে সমালোচনা করব, নিন্দা করব যে কেন ভালো লাগলো বা কেন খারাপ লাগলো, নাকি আমি এটা নিয়ে যাচাই করবো, আচ্ছা এগুলা খারাপ হয়েছে, ওকে, এই আমার আমার কথা যেন এই জিনিসগুলো না হয়, এগুলা ভালো হয়েছে, ওকে, এই জিনিসগুলো যেন আমার সাথে হয়। যেন আমি আহ কয়েকজন বক্তার বক্তব্য ফলো করে আমি ঠিক তার মতো অনেক সময় ট্রাই করেছি, দেখেছি কাজ হয়েছে। কেউ হয়তো খুব সুন্দর একটা ছড়া বলতো, ওই ছড়াটা আমি আরেক জায়গায় গিয়ে বলার চেষ্টা করছি, দেখেছি কাজ হয়েছে। এই যে মানুষের ভালো জিনিসগুলা নিয়ে আসা, হ্যাঁ, যে সত্যিকার আহ মানে গুণ সরবরাহ করে, সে কিন্তু ওই যে বাগানে যায় মালির মতো, যে ভালো ফুলগুলা সে তার বাস্কেটে নিয়ে আসে, আর পচা ফুলগুলা সে তুলে ফেলে দেয়। এই যে ভালো জিনিসগুলো আপনার নিয়ে আসতে হবে ওই বাগানের মালির মতো। অনুষ্ঠান শুরু 1 ঘন্টা উপস্থিত থাকে, যেমন আজকে অনলাইনে প্রোগ্রাম, আমি কিন্তু 8:30 থেকে বসা। এখানে যারা অনলাইনে আছে তারাও জানে যে আমি কত আর্লি এখানে জয়েন করেছি। আমি হয়তো তাদের সাথে 15-20 মিনিট আগে আমার সাথে কিন্তু আমি অন করে দেখেছি সব ঠিক আছে কিনা। এই যে আরেকজনের সময়কে গুরুত্ব দেওয়া, আপনারা আসছেন, এই যে হালকা শীত চলছে, রাতের বেলা, অনেকেই ডিনার করেন নাই, আমার কথা শুনছেন, এটা আমার জন্য কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি। কি দরকার ছিল এত রাতে এসে আমার একটা ক্লাস করা, আমি কি এমন ব্যক্তি হয়ে গেছে যে আমার ক্লাস করতে হবে, কিন্তু আপনারা করছেন। এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনাদের সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সময় দিচ্ছেন, এটা জীবন থেকে চলে যাবে, এটা আর আসবে না। তো সুতরাং এটা গুরুত্ব আছে, এটা ভ্যালু আছে, এটা মূল্য দিতে হবে। আমি যদি আপনাদের সময় মূল্য না দেই, আমার সময় মূল্য একসময় কেউ দিবে না। তো অনুষ্ঠান শুরুর 1 ঘন্টা উপস্থিত থাকা, ওই যে স্যার দেরি হয়ে গেছে, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। আর ভাই জ্যাম তো আমাদের ঐতিহ্য, ট্রাফিক জ্যাম বাংলাদেশের, বিশেষ করে ঢাকার ঐতিহ্য। আমরা গর্ব করি ঢাকা শহর জ্যামের শহর, কি করব, কিছু করার নাই। মেট্রোতে যে ভিড় হয় এখন, মানুষ মানে কোন দিন মেট্রো বন্ধ করে দেয় আল্লাহ জানে, মানুষের এখন মেট্রোতে যে পরিমাণ ভিড় হয়। মেট্রো মানে আমরা মেট্রোতে যাওয়ার চিন্তা করি তাড়াতাড়ি যাবো দেখে, মেট্রোতে গিয়ে টিকিট কাটার লাইন দেখলে মনে হয় ও মা, রাস্তার সময় তো এখানেই চলে যাবে। তো যাই হোক, মেট্রো কার্ড আছে, কার্ড থাকলেও দেখা যায় এখন উঠতে 2-3টা চেঞ্জ করতে হয় বিজি টাইমে। তো 29 নম্বর হচ্ছে স্টেজে পায়চারি করে নিজেকে তৈরি করা। আমরা স্টেজে গিয়ে হাঁটাচলা করে আগে নিজের ভিতরে কনফিডেন্স নিয়ে আসবো, না আমি পারবো, আমি পারবো, ওকে নো প্রবলেম, এখান থেকে এই জায়গা দেখা যায়, এখান থেকে এই জায়গা দেখা যায়, ওকে। একটু স্টেজে গিয়ে পায়চারি করে দেখা, এটা হচ্ছে যারা উপস্থাপনা করবেন বা হচ্ছে প্রোগ্রামে যদি আগে চলে যান, স্টেজে পায়চারি করে নিজেকে তৈরি করা। 30 নম্বর, অনুষ্ঠান শুরু আগে মাইক পরীক্ষা করা, যেমন মাইকটা কেমন, মাইকটাতে কি কোনো প্রবলেম আছে নাকি প্রবলেম নাই, এই জিনিসগুলো আমাদের পরীক্ষা করা। 31 নম্বর, স্টেজের আলো এবং মিডিয়া ক্যামেরা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা,
যে আমার স্টেজে আলোটা কোথেকে পড়ছে, যেমন আমার এখানে রিং লাইট আছে, রিং লাইটটা আমার চেহারায় পড়ছে। এখন রিং লাইটটা যদি আমি উপরে দিয়ে দিই তাহলে কিন্তু আমার উপর দেখা যাবে না, তাহলে এর মানে কি আমার জায়গা মতো দেখতে হবে, রাইট? এটা গুরুত্বপূর্ণ। হ্যালো, আচ্ছা, নেট কি ডিস্টার্ব করছে কোথাও? না ভাইয়া, শোনা না যাচ্ছে স্যার, স্পষ্ট। স্যার মোস্ট ওকে প্রবাবলি কিছু কিছু এরিয়াতে ডিস্টার্ব হচ্ছে, আমার এতে এখনো ঠিক আছে। ওকে। স্যার আচ্ছা, সবকিছু যে ঠিক কোনো আছে আমাদের এখানে। আচ্ছা, যে কোনো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দেওয়ার মানসিক প্রস্তুতি রাখা। যে কোনো সময় যে কোনো ঘটনা হয়ে যেতে পারে। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকা বাই চিটাগংয়ে, আমি ছিলাম, আইমান সাহেব ছিল, ইকবাল বাহার ভাই ছিল। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, তো আয়মান খুব সুন্দর করে, দুপুরবেলা যেহেতু ছিল, ও খুব সুন্দর করে ইলেকট্রিসিটি চলে গেছে, সাউন্ড টাউন্ড অফ, সে নিজের মতো করে সে প্রোগ্রামটা সে কন্টিনিউ করেছে, তার স্পিচটা। আমার সাথে এরকম হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে না, আমার কাছে কিন্তু স্ক্রিন শেয়ার করা এখানে অলরেডি। হ্যাঁ স্যার, দেখা প্রবলেম যাচ্ছে। নাই। আপু আচ্ছা, একটু যাদের নেট রিস্টার্ট প্রবলেম করে দিলে হচ্ছে ভালো হয়। তারা একটু আবার রিকানেক্ট হবেন কাইন্ডলি, ঠিক আছে? কি আদারওয়াইজ আমি সাউন্ড, স্ক্রিন শেয়ার সব ঠিক আছে। আপু একটু আমার এখানে সব ওকে। রিংটোনটা অফ করলে ভালো হয়। জি সরি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। রিঅ্যাকশন অপশনটা অফ করলে ভালো হয়। ওকে ওকে, ঠিক আছে, অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কি সবাই প্রেজেন্টেশনটা দেখছেন? আমার কাছে কিন্তু সব ওকে। হ্যাঁ স্যার, দেখতেছি স্যার। প্রেজেন্টেশন থেকে শুরু ভয়েস এভরিথিং ইয়েস ইজ স্যার, ক্লিয়ার। সব ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা সব ঠিক ঠিক আছে আছে, স্যার। থ্যাংক ইউ। ওকে, তো যে কোনো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, বাট এটা সামাল দেওয়ার মানসিক প্রস্তুতি রাখা, মানে প্যানিক না হয়ে যাওয়া, অর্গানাইজারকে মানে বকাঝকা না দেওয়া, নিজের মতো করে জিনিসটাকে হ্যান্ডেল করা। একজন প্রফেশনাল মানুষকে যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। 33 নাম্বার, স্ক্রিপ্ট সম্ভব হলে মুখস্থ করা। হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশে উপস্থাপকদের, পাবলিক স্পিকারদেরকে অনেক ছোট করে দেখা হয়, অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমি সারাদিন প্রোগ্রাম করেছি কেআইবিতে, সারাদিনে আমাকে এক বোতল পানিও ঠিক মতো দেওয়া হয় নাই, তারপর দেওয়া হয়েছে অন্যান্য খাবারের কথা ঠিক মতো বলা হয়নি। খাবার ব্যাপার তো বাদই দিলাম, আমার সাথে যে উপস্থাপিকা, টিভির উপস্থাপিকা, তাকে টাকা দেওয়া হয়েছে, আমাকে একটা টাকা পেমেন্টও দেওয়া হয় নাই। এরকম অনেক, মানে একবার না কিন্তু অনেকবার এরকম হয়েছে। আমি আমার জীবনে 1000 বারের উপরে পারফর্ম করেছি, 1000 বারের মতো। তো সুতরাং হচ্ছে অনেক বছর ধরে করছি আমি এই কাজ, আমার অনেক বাজে বাজে অভিজ্ঞতা আছে স্টিল নাও। কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি 12,000 মানুষের উপস্থাপনা করছিলাম একটা রিসোর্টে। তো রিসোর্টে জেমস আসবে, তো জেমস আসছে, তো জেমস এর টিমে একজন আছে, ওর ম্যানেজার, খুবই বাজে ব্যবহার করেছে। স্টেজে আমাদের সাথে মিসবিহেভ করেছে, কারণ জেমস এর সাথে কেউ থাকতে পারবে না, বাট আমাদের তো থাকতে হবে, আমরা উপস্থাপনে আছি। তো যাই হোক, তাদের সাথে আমরা খুব বেশি আর বাজাবাজি করিনি, কারণ তারা যে এখন যে পরিমাণ চার্জ করে ওই টাকা তে, মানে তার সে যদি অনুষ্ঠান করতে না চায় তখন বা কোনো একটা ঝামেলা হয়, অর্গানাইজারদের অনেক বড় লস হয়ে যাবে। আর 12,000 দর্শক, সুতরাং হচ্ছে এরকম আমাদের প্রায় ফেস করতে হয় যে বাংলাদেশে উপস্থাপকদের মনে হয় এটা হচ্ছে মাগনা একটা জিনিস, কথার দাম অনেকেই দিতে জানে, যে একজন উপস্থাপক তার সময় দিবে, শ্রম দিবে, কথা দিবে, কথা যে কত মূল্য, এটা দেশের বাইরে গেলে বোঝা যায় যেগুলো আসলে কত মূল্য, কত ইনকাম করা যায় এই কথা দিয়ে, এই প্রেজেন্টেশন স্কিল দিয়ে। বাট আমাদের দেশে আমরা মনে করি আচ্ছা কথাটা আর কি, কথাতে কয় টাকা তার খরচ হয়েছে। আরে ভাই, তার জীবনটা খরচ হচ্ছে, তার সময় খরচ হচ্ছে। একজন শিক্ষকের যদি মূল্য থাকে টিচিং করিয়ে বেতন পাওয়ার, একজন পাবলিক স্পিকার বা ট্রেনারের প্রত্যেকটা মুহূর্ত তাকে কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের যে বিষয়টা হচ্ছে, আমি এটা বলার কারণ হচ্ছে এই পরিস্থিতিতে আমরা নিজেদেরকে কুল রাখি, ইটস ওকে, ফাইন, হাসি মুখে থাকি। কারণ কি, আমরা বিশ্বাস করি যে আমাদের পেশাটা অনেক সম্মানজনক এবং আমরা আমাদের সম্মানটা ঠিকই পাবো, মানুষ আমাদেরকে ভালোবাসে। আমি এই পর্যন্ত প্রায় লাখখানেক মানুষকে আমি পাবলিক স্পিকিং শেখানোর সৌভাগ্য হয়েছে। আমরা টার্গেট করেছি 2028 সালের ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমরা 1 কোটি মানুষকে পাবলিক স্পিকিং সচেতন করব। আমার টিম কাজ করছে, ইনশাআল্লাহ তার আগেই হবে এবং আমরা এটা কাজ করছি। তো মূলত বিষয় হচ্ছে ভাইয়া, ম্যানার্সটা, তারপর হচ্ছে এটিকেট, কমন সেন্স বেশিরভাগ মানুষেরই থাকে না। পড়াশোনা সবাই করে কিন্তু সবাই শিক্ষিত হয় না। সুতরাং হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে পজিটিভ ভাবে নিতে হবে এবং জিনিসটা শেষ করতে হবে। 33 নম্বর, স্ক্রিপ্ট সম্ভব হলে মুখস্থ করা। স্ক্রিপ্টটা একবার বলেছি নিজেরটা নিজে করা, এরপরে বলেছি বারবার পড়া, এবার বলতেছি যদি সম্ভব হয়
মুখস্থ করে ফেলা, তাহলে হচ্ছে কি আপনার ভুলে যাওয়ার ভয় থাকবে না। বা আপনি মোবাইলের নোটসে লিখে রাখতে পারেন, সেটাও একটা হতে পারে। 34 নাম্বার, অনুষ্ঠানে কোনো পারফরমার দেরি করলে পরবর্তী জনকে আগের সুযোগ দেওয়া। কেউ দেরি করছে তার জন্য সময় নষ্ট না করা। আমি এরকম অনেক ইভেন্ট দেখেছি যে না ভাই উনি না আসলে প্রোগ্রামটা শুরু করবো না, না ভাই উনি, অডিয়েন্স এসে বসে আছে 1 ঘন্টা পার হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হচ্ছে না, না ভাই চিফ গেস্ট না আসলে প্রোগ্রামটা শুরু করা যাবে না। আরে ভাই চিফ গেস্ট আসা, উনি আসবে, ওনার সময় উনি পাবে। আপনার এখানে যদি কেউ বড় ব্যক্তিত্ব থাকে তাকে দিয়ে প্রোগ্রামটা শুরু করেন, চিফ গেস্ট আসলে আপনি মূল জিনিসটা আপনি শুরু করেন, আপাতত আপনি প্রোগ্রাম শুরু করে দেন। তো এই যে একটা কমন সেন্সের ব্যাপার যে আমাদের সময়ের যে দাম আছে ওই অনুযায়ী আমাকে বুঝতে হবে। 35 নম্বর, অনুষ্ঠানের অডিয়েন্সকে নিজের মতো করে নেওয়া। আমি কোনো একটা প্রোগ্রামে গেলে, ট্রেনিং এ গেলে আমি মনে মনে বলি যে আমি সবাইকে ভালোবাসি, আমি উপস্থিত সবাইকে ভালোবাসি, আমি আমার অডিয়েন্সকে ভালোবাসি, এবং এটার ফিডব্যাকও শেষটা এটাই পাই যে তারাও আমাকে ভালোবাসে। আপনি পৃথিবীতে যা দিবেন আপনি তাই পাবেন, আপনি কিছুই দিবেন না কিছুই পাবেন না, আপনাকে দিতে হবে। দেখেন পৃথিবীর নিয়মটা কি, ভালো কাজ করলে ভালো পাবেন, খারাপ কাজ করলে খারাপ পাবেন, কিছু করবেন না কিছু পাবেন না। আমাকে কি খালি হাতে আসছে, খালি হাতেই যাব, আলটিমেটলি যা আসছে এটা আমরা দিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, দেখেন সম্পদ আমরা অর্জন করি দিয়েই তো যাই বংশধরদেরকে, তাই না? নিয়ে তো যেতে পারবো না, সব দিয়ে যেতে হবে। হয় নিজের বংশধরকে দিব না অন্য মানুষকে দিব। অন্য মানুষকে দিতে অনেকের আপত্তি, ঠিক আছে নিজের বংশধরকে তো দিয়ে যাব। তো সুতরাং দিয়েই তো যেতে হবে, নিয়ে তো যেতে পারবো না। সুতরাং মানুষকে ভালোবাসতে হবে। অনুষ্ঠানে অডিয়েন্সকে, যেমন আজকে আপনারা আছেন, আমি বলবো অ্যাজ এ অডিয়েন্স আমি আপনাদের সবাইকে ভালোবাসি, কারণ আপনারা আমাকে সময় দিচ্ছেন। স্টেজে কারো সমালোচনা নিন্দা করা যাবে না। ওই যে হাসু আপা কি করেছে এটা বলেই 2 ঘন্টা পার করে দিয়েছে, কিন্তু সে বাংলাদেশের জন্য এখন কি করতে পারে এটা বলতেছে না। তো এখন একটা দাগ কাটা আছে, আমি বললাম এই দাগটাকে না ধরে ছোট করতে হবে। কিভাবে? এটার পাশে বড় একটা দাগ টেনে দেন, এই দাগটা ছোট হয়ে যাবে। তো সুতরাং হচ্ছে আমাদেরকে আমাদের কথার দ্বারা নিজেকে বড় প্রমাণিত করতে হলে ভালো কথা বলতে হবে, আরেকজনের ব্যাপারে সমালোচনা, নিন্দা, বাজে কথা বলা যাবে না। কারণ আমি আরেকজনের ব্যাপারে গালি দিব, সেও আমাকে গালি দিবে আরেক জায়গায়। আমি মানুষকে দেখেছি যে মানুষ নিজেকে নিজে অসম্মানিত করে, আমি যা করবো আমি তাই পাবো। একজন মানুষ যদি আমাকে শুধু শুধু গালি দেয়, সে তার ফলাফল পেয়ে যাবে, এটা প্রকৃতির নিয়ম। আমি তাকে গালি দিব না, কারণ আমার মুখটা পবিত্র, এই মুখে ভালো জিনিস আসে। সুতরাং হচ্ছে কারো সমালোচনা নিন্দা করা যাবে না। আর গীবত করলে তো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো একটা গুনাহ আমাদের ধর্মে আছে, ইসলাম ধর্মে, এটা করা যাবে না। খোলা মনে অন্যদের প্রশংসা করতে হবে, খোলা মনে একদম নিঃস্বার্থ মনে অন্যদের প্রশংসা করতে হবে, নিঃস্বার্থ মনে। এটা গুরুত্বপূর্ণ, কারণ কি আপনি প্রশংসা দিলেই আপনি প্রশংসা পাবেন, প্রশংসা করলেই প্রশংসা পাবেন। ঠিক আছে, আমার প্রেজেন্টেশন কিভাবে সবার চেয়ে আলাদা হবে এটা খুঁজে বের করতে হবে যে আচ্ছা আমি কি এমন করতে পারি যে আমার প্রেজেন্টেশনটা সবার চেয়ে আলাদা হবে, কি এমন করতে পারি, কি এমন করতে পারি। এটা নিজেকে প্রশ্ন করা যে আমি কি এমন করবো যেটার কারণে মানুষ আমার প্রতি অ্যাটেনশন থাকবে। এমন কিছু বলবো যেটা মানুষ আগে কখনো শুনে নাই, এমন কিছু করবো যেটা আগে কখনো কেউ দেখে নাই, কিন্তু এমন কিছু করবো না যেটা আসলে করতে গিয়ে নিজেই আবার বিপদে পড়বো না। ছোট ছোট বিষয়গুলো অ্যাপ্লাই করা। 39 নাম্বার, সবার নাম মনে রাখতে হবে। আমারও অনেক সময় নাম মনে থাকে না, কিন্তু এটার জন্য যেটা করি আমি সবার ভিজিটিং কার্ড নিয়ে নিই। আমি বক্তব্য প্রদানের সময় যদি কারো নাম আমাকে বলতেই হয় আমি তার ভিজিটিং কার্ডটা নিয়ে নিই, কারণ সেখানে তার কারেন্ট ডেজিগনেশন থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, তার নাম থাকে। হ্যাঁ, সবার নাম মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। 40 নাম্বার, একই কথা বারবার পুনরাবৃত্তি করা যাবে না, যে আমি তো একটু আগে বলেছিলাম, আমি আবারও বলবো, আমি এখনো বলবো। এই বারবার পুনরাবৃত্তি কেউ পছন্দ করে না। একবার বলেছেন ওকে, লাস্টের দিকে আপনি মেমোরাইজ করার জন্য আরেকবার বলতে পারেন যে আমি কিন্তু এইগুলো এগুলো বলেছি, এগুলো আপনার মনে রাখবেন, শর্টে সামারি। কিন্তু এক কথা বারবার বলার মানুষ খুব অপছন্দ করবে, দেখবেন যে ঝগড়াঝাটির আগে এক কথা মানুষ বারবার বলে, বেশিরভাগ ঝগড়াঝাটির আগে এক কথা বারবার 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 বলা, এটা খুব বাজে একটা অভ্যাস। 41 নম্বর হচ্ছে মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, স্পেশালি ছেলেরা সিগারেট খেতে খেতে সিগারেটটা ফেলে দিয়ে স্টেজে উঠে গেছে, বা আপনি একজন বসের সাথে কথা বলতে যাবেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে যাবেন, আপনার মুখ থেকে বাজে গন্ধ আসতেছে, কেউ হয়তো সিঙ্গারা খেয়েছে, সে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে সে গন্ধ আসতেছে। আরে ভাই, মানুষ আপনার সাথে কথা বলবে, একটা সুন্দর যদি গন্ধ না থাকে, সুন্দর গন্ধ বাদ দেন, দুর্গন্ধ যেন না থাকে। ও ক্লোজ আপের মতো কাছে আসো কাছে আসো, এটা তো এমনি এমনি আসে নাই। কারণ মানুষ সুগন্ধ পেলে তার প্রতি অ্যাট্রাক্ট হয়। মানুষ একটা প্রাণী, অন্য প্রাণী যেরকম প্রাণী
পৃথিবীর মধ্যে মানুষের প্রাণী, সেরা প্রাণী। তো মানুষ যখন কারোর কাছে ভালো একটা পারফিউম গন্ধ মানে কি, মানুষ তার কাছে থাকতে চায়, মানুষ এটা পছন্দ করে। তো সুতরাং হচ্ছে মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে। বা আপনি যদি স্মোকার হয়েও থাকেন, তো সেক্ষেত্রে একটা ভালো একটা চুইং গাম, ভালো একটা মাউথ ফ্রেশনার বা ভালো কিছু একটা মেন্থল আপনি ইউজ করেন, যাতে করে হচ্ছে মানুষ আপনার দুর্গন্ধটা না পায়। কট্টরবাদী কথা বলা যাবে না। আমি যা বলবো বলবোই, আমি কোনো কিছু মানি না, না। 700 কোটি মানুষ পৃথিবীতে, 700 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের আলাদা, আল্লাহ পাক আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছে। আল্লাহ পাক চাইলে এই যে আমাদের মানে আমাদের ইসলাম ধর্ম, অন্য যে হয়তো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আল্লাহ পাক চাইলে শুধু একটা ধর্মের মানুষদেরকে শুধু ওখানেই জনসংখ্যা দিত, বাকিদের জনসংখ্যা না দিত পারতেন না? আল্লাহ পাক চাইলে শুধুমাত্র সূর্যের আলো মুসলমানদের উপরে পড়বে বা শুধুমাত্র সূর্যের আলো হিন্দুদের উপর পড়বে, পারতেন না? উনি তো সূর্যের আলো সবাইকে দেন, উনি তো বৃষ্টির ফোঁটা সবাইকে দেন। কারণ কি, পৃথিবীর শেষে সবার বিচার তো হবে, এই বিচারটা কে করবে? আল্লাহ পাক করবে। আমরা ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে আরেকজনের যে বিচার করা যে শুরু করি, আমরা অন্যায় প্রতিবাদ করব, বিচার হবে আইনগত। কিন্তু আমরা এই যে মানুষকে নিয়ে যখন বিচার করা নিজেকে মনে করে ফেলি যে আমরা বিচার করবো, ফেসবুকে তো সবাই বিচারক, ফেসবুকে সবাই বিচারক, সবাই খালি ট্রোল করো, নেগেটিভ কথা, মানে পারলে এখনই লোকটাকে ফাঁসি দিয়ে দেয়, পরের বার দেখো আল্লাহ তো কোনো দোষই করে না। এই যে কট্টরবাদী কথাবার্তা বলা যাবে না, আপনাকে থাকতে হবে মধ্যবর্তী, মধ্যবর্তী। হ্যাঁ, যে আপনি আগে জিনিসটা বুঝবেন, যেমন হচ্ছে কথা বলার আদব আছে। কথা বলার আদব কি, যেটা ছোটবেলায় শেখানো উচিত ছিল। প্রথমে আমরা কথা শুনবো, ভালো মতো শুনবো, একবারের জায়গায় প্রশ্ন করে 2বার শুনবো, এরপরে বুঝবো উনি কি বলেছেন, তারপরে ভাববো কোন উত্তরটা দেওয়া যায়, এ বি সি ডি। কোন উত্তরটা দিলে উনি খুশি হবে, কোন উত্তরটা দিলে উনি রাগ করবে না, কোন উত্তরটা দিলে ওনার মন ভাঙবে না, কোন উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট, ওই উত্তরটা দিব। এইভাবে কনভারসেশনটা আমরা শেষ করবো। আমরা এইভাবে কথাই বলি না, আমরা চিন্তা করে কথা বলতে চাই না। ভাই, এটা একবার প্রসেস জানেন, আপনার কর্মজীবনে খুব ভালো হবে। বসে বকা খেতে হবে না, আরে তুমি আমার কথাই শুনো না, তুমি আমার কথাই বুঝো না, তোমার কথা বলে লাভই নাই। আমাদের প্রথমে কথা শুনতে হবে, কথাটা বুঝতে হবে উনি কি বলেছে, ভাবতে হবে কোন উত্তরটা দেওয়া যায়, তাড়াহুড়া না করা, এবং উত্তরটা দিতে হবে। আপনি মনীষী, নবী রাসূলগণ, সাহাবাদের ঘটনাগুলো শুনবেন, কেউ ওনাদের কাছে কোনো কিছু বলতে আসছে বা কেউ কোনো কিছু জানতে আসছে, ওনারা অনেক সময় সাথে সাথে না বলে পরে বলেছেন, নিজেকে পরিবর্তন করে হলেও বলেছেন। তাড়াহুড়া না করা, কারো কানে ফিসফিস করা যাবে না। এই ফিসফিস করা, কারো কানে ফিসফিস করে কথা বলা খুব বাজে একটা বিষয়, অভদ্রতা। একেবারে প্রয়োজন না হলে প্রচন্ড আওয়াজে কেউ কারো কথা শুনছেন না, এটা ছাড়া ফিসফিস করে কথা বলা, আপনি দেখবেন গুগলে সার্চ করলে যে কোনো সেলিব্রিটি দেখবেন ফিসফিস করার কথা একটা ছবি পাবেন আপনি হয়তো বা, যে ফিসফিস করে কথা বলে মানুষের একটা বাজে অভ্যাস। তো সুতরাং এটা যেন না হয়। 44 নাম্বার, আমি শব্দটা বেশি ব্যবহার করা যাবে না। আমি বাকি সব কম দামি না। আমরা কিরকম, এই যে এরকম, এই যে এক আঙ্গুল দিলে কি 3 আঙ্গুল নিজের দিকে থাকে, আমরা কি করবো, আমরা 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 সবাই, আমরা করেছি, আমরা জিতেছি, এই দেশটা আমার, আমাদের নেই, আমাদের সবার। ঠিক আছে? সুতরাং হচ্ছে আমাদের সবার মানে কি, সবাই মিলে আমরা একটা শক্তি। একটা আঙ্গুল থাকলে কি হইতো হাতে, চিন্তা করেন, আল্লাহ পাক 5টা আঙ্গুল দিছে, তাই না? হাত মানে 5 জন মিলেই তো শক্তি। তর্ক বিতর্কে এড়িয়ে চলুন, কারোর সাথে তর্ক না করা। তর্কে আপনি জিতলে আরেকজনের মন থেকে হারবেন। আলোচনা করেন, যে আসলে তো আমরা তর্ক না করে আমরা আলোচনা করি। 46 নম্বর, ব্যক্তিগত আঘাত করবেন না। কাউকে ব্যক্তিগত আঘাত না করা, কথাবার্তার মাধ্যমে। 1 to 1 বসছেন, তার সাথে আলাপ করেন, কিন্তু স্টেজে গিয়ে বক্তব্য প্রদানে কাউকে ব্যক্তিগত আঘাত না করা। 47 নম্বর, ধার্মিক ব্যঙ্গ না করা। প্রত্যেকটা মানুষ তার জীবনকে যেমন ভালোবাসে, তার ধর্মকে ভালোবাসে, কারণ সেটার প্রতি সে বিশ্বাস করে। এখন আপনি যদি কাউকে অন্য কোনো ধর্মে নিয়ে আসতে চান, তাহলে আপনি তাকে শান্তির মাধ্যমে বুঝাতে পারেন, বাট আসবে হেদায়েত দানকারী আল্লাহ পাক। ধর্ম নিয়ে ব্যঙ্গ করা যাবে না, কাউকে ছোট করলে সে জীবনে আপনার কথা আসবে না। সুতরাং মানুষকে সম্মান করে কথা বলা। আমি যদি না জানি একটা সম্পর্কে খুব ভালো, ওটা নিয়ে কথা না বলা। 48 নম্বর, নিজেকে নিয়ে ঠাট্টা করুন। নিজেকে নিয়ে ঠাট্টা করা সবচেয়ে সেফ। 49 নম্বর, আই কন্ট্যাক্ট করতে হবে। যেমন আমি ওয়েব ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, আমি বিশ্বাস করছি আপনারা সবাই ওয়েব ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, সুতরাং চোখে চোখে কথা হচ্ছে ওয়েব ক্যামেরার মাধ্যমে।
এবং 50 নাম্বার কোনোভাবে অবহেলা করা যাবে না, যতগুলো পয়েন্ট বলেছি। একজন লিখেছে যে ডিবেট করা, যে বিতর্ক, ওটা তো একটা মানে ফর্মাল প্রোগ্রাম, বিতর্ক করা ওটা একটা ফর্মাল প্রোগ্রাম, ওটা তো সবাই জানে যে আসলে কি ঘটনাটা হতে যাচ্ছে, কিন্তু বাকি কাজ না করা। তো আমার অলরেডি 50টা পয়েন্ট বলা হয়েছে, এখন আপনাদের কাছ থেকে শুনবো যে আপনাদের কি কি প্রশ্ন আছে না আছে। হ্যালো এভরিওয়ান, জি আপনাদের প্রশ্ন নিবে এবার এক এক করে, বলেন ভাইয়া। আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে ঠিক করা যায়? বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি আপনার নিজের বিচারক। আপনি দেখেন যে আপনি যখন কারো ভিডিও দেখেন, এটা কোনো নায়ক হতে পারে, এটা কোনো বড় সেলিব্রিটি হতে পারে, এটা কোনো বড় লিডার হতে পারে, সে কিভাবে হাঁটাচলা করে, সে কিভাবে কথা বলে, তাকে আপনি দেখেন যে সে মানুষটা এত সফল হয়েছে, সে নায়ক হতে হবে, ইট ডাজন্ট ম্যাটার, সে একদম বড় লিডার হতে পারে, সে আপনার পছন্দের একটা লোক হতে পারে, বা এমন কোন শিক্ষক হতে পারে যাকে আপনি মনে হয় যে আমি যদি তার মতো হতাম। সে কিভাবে কথা বলে, আপনি সেভাবে কথা বলেন। সে কিভাবে হাঁটাচলা করে, আপনি সেভাবে হাঁটাচলা করেন। সে কিভাবে বডি মুভমেন্ট করেন, সেটাকে একটু খেয়াল করেন। এক হচ্ছে এটা কপি করা, যে একজন সফল মানুষকে কপি করা। এখন ভাই পড়াশোনাটাও কিন্তু কপি করা না, আমার আগেও তো অনেক মানুষ পড়াশোনা করেছে, তারপরে তো আমি সেই বই পড়তেছি, আমার জন্য তো নতুন করে বই লেখা হয় নাই, আমি ওই বই তো পড়তেছি। তো সুতরাং হচ্ছে ভালো জিনিস কপি করা উচিত, হ্যাঁ, একটা সময় আপনি তার চেয়ে ভালো হয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আয়নাতে দাঁড়িয়ে নিজেকে দেখেন যে আপনি হাসছেন, আপনার হাসিটা কেমন, আপনি যখন কথা বলেন আপনাকে কথা বললে কেমন দেখায়, আপনি যখন কান্না করেন আপনার কাছে কেমন লাগে, আপনি যখন হাত নেড়ে কথা বলেন তখন কি বারবার হাত নাড়ান, নাকি আপনি সুন্দরভাবে কথা বলেন। যেমন হাতটা এইভাবে রাখা, এটা হচ্ছে পলিসি। আমরা অনেকে চিন্তা করি যে হাতটাকে আমি এরকম করবো, হাত নিয়ে করবো কি, হাত কি প্যান্টের মধ্যে রাখবো, না। হাত যখন আমি এমনি করি তখন এর মানে হচ্ছে আমি নিজেকে ব্লক করলাম না, হাতটা এইভাবে রাখা, এই যে নিচে, হ্যাঁ, এই যেমন ধরেন আপনি দেখে যে এইভাবে করে হাতটা রেখে কথা বলা, ঠিক আছে। তারপর হচ্ছে অনেকে এইভাবে করে রাখা, এইভাবে রাখা, এইভাবে রাখা। তো কারোর দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে কথা বলা, চোখের দিকে তাকিয়ে কথা বলতে অনেকের প্রবলেম, মনে করবেন এই জায়গায় একটা টিপ আছে, আপনি এই জায়গায় তাকিয়ে কথা বলবেন, তাহলে মনে হবে আপনি চোখের দিকে তাকিয়ে কথা বলছেন। স্টেজে কথা বলতে সমস্যা, আপনি ডান দিকে দেখবেন, বাম সামনে দেখবেন, বাম দিকে দেখবেন, তিনটা পিলারের দিকে তাকাবেন, সবাই ভাববে আপনি তাদের দিকে তাকিয়ে কথা বলছেন। তো বডি ল্যাঙ্গুয়েজের জন্য প্রথম দরকার হচ্ছে ড্রেস, কারণ হচ্ছে আপনি যে ড্রেসটা পরে আছেন ওই ড্রেসটাও কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করছে। এর পরবর্তীতে ওই ড্রেসটা পরে আপনি কমফোর্টেবল কিনা, আপনি সুন্দরভাবে কথা বলতে পারছেন কিনা, আপনি সুন্দরভাবে হাত নাড়াচ্ছেন কিনা, আপনি সুন্দরভাবে হাসছেন কিনা, আপনি যদি একদম স্ট্রিক্ট হয়ে থাকেন তাহলেও না, আপনি সুন্দরভাবে হেসে কথা বলছেন কিনা, এই সমস্ত কিছু মিলে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ। সুতরাং হচ্ছে সবচেয়ে সহজ টিপস হচ্ছে আপনার পছন্দের কোনো একজনকে আপনি আইডল মানেন বা আইকন মানেন, বা আপনি চিন্তা করেন এই লোকটাকে আমি কপি করবো আগামী 1 মাসে, তার হাঁটা চলা, দ্য ওয়ে অফ ওয়াকিং, দ্য ওয়ে অফ টকিং, হ্যাঁ, তার পোস্টার গেস্টার, প্রথমে কপি করেন, এরপরে তাকে ছাড়াই যান। এটা হচ্ছে সহজ পন্থা। জি, থ্যাংক ইউ। এরপর স্যার, কথা বলার আমি সময় জড়তাটা কিভাবে দূর আচ্ছা, করবো? আমি একটা জিনিস বলি, আমরা এখানে 49 জন আছি, কেউ একজন ক্যামেরা অন করে আমরা একটা স্ক্রিনশট নেই, বা এখানে স্নিগ্ধাপ আছে, আমরা একটা স্ক্রিনশট নেই যাতে করে আমরা স্মৃতিটা ধরে রাখতে পারি, এবং আমরা একটা পোস্টও দিতে পারি যে এত চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে বছরের শুরুতে 2026 সালের শুরুতে জানুয়ারি মাসে, আপনারা পাবলিক স্পিকিং নিয়ে এত সচেতন, এটা তো সবাইকে জানানো দরকার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্টটা হচ্ছে এটা, আপনারা সবাই আজকের সেশনে কি শিখেছেন, কতটুকু শিখেছেন, বা কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে। অবশ্যই গতবার সিজন 2-তে আমার এখানে যারা জয়েন করেছিল তারা সবাই ম্যাক্সিমাম, আমি মনে হয় 50-60টার উপরে আমি খালি ফিডব্যাক পেয়েছিলাম, রিভিউ পেয়েছিলাম, এত চমৎকার। শাহরিয়া ভাই পর্যন্ত আমাকে নক দিয়েছে, নিপু ভাই আমাকে নক দিয়েছে, ভাই আপনি তো মানে সবাই এত ভালো ফিডব্যাক দিয়েছে। তা আমি জানি না আজকে সেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আশা করবো সিজন 2 এর মানে 2-তে যারা ছিল তাদেরকে আপনি হারিয়ে দিবেন। আপনার সবাই আজকের সেশনটা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেমন লেগেছে আপনারা সবাই ফেসবুকে দেন, লিঙ্কডইনে দেন, আমাকে অবশ্যই ট্যাগ দিবেন। ধন্যবাদ। এখন প্রশ্ন করেন জিশান আহমেদ, আমার মিতা। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি কবিতা আবৃত্তি করি এবং কবিতা আবৃত্তি গুলো আমি মাঝে মাঝে আমার ফেসবুকে যে পেজে আপলোড করি, বাট আমার কবিতা আবৃত্তিতে একটা সমস্যা হয় সবচেয়ে বেশি, আমার টোনটা খুবই মনোটোনাস, ইটস লাইক খুব রিজিড একটা টোন আমি কথা বলি, খুব জড়ো একটা টোনে কথা বলি। এঙ্গেজিং আরো কিভাবে করতে পারি আমার এই ভয়েসটাকে আমি? প্রথম কথা হচ্ছে
আপনি কি মানে ছ্যাঁকা খাওয়া কবিতা বেশি আবৃত্তি করেন, নাকি ভালোবাসার কবিতা বেশি আবৃত্তি করেন, রোমান্টিক কবিতা, নাকি আপনি বিদ্রোহী কবিতা, আপনি কোন টাইপের কবিতা বেশি পছন্দ করেন? স্যার আমি আমার কবিতা সব নিজেই লিখি। তো আমার মেজরিটি কবিতাগুলি হচ্ছে ছ্যাঁকা খাওয়া। তার মাঝখানে ভাষা আন্দোলন সহ ইতিহাস বিদ্রোহী বিভিন্ন কবিতা আছে, বাট আমার এখন পর্যন্ত লেখা 93টা কবিতার মধ্যে প্রায় 55টা কবিতা হচ্ছে ছ্যাঁকা খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মানে হচ্ছে আপনার এটা অভিজ্ঞতা থেকে লিখেছেন, রাইট? স্যার সত্যি কথা বলতে অভিজ্ঞতার কিছুই নেই। অনেকটাই আমি যখন কবিতা লিখতে যাই আমি অন্য আরেকটা মানুষ হয়ে যাই আচ্ছা আচ্ছা। এরকম। আর এটা অনেক বড় একটা গুণ, কবিতা লেখা। এটা আমরা অনেক দুষ্টামি করতে পারি, বাট আমরা এটা লিখতে পারি না, কারণ আলটিমেটলি এটার জন্য অনেক ভাবনা চিন্তার ব্যাপার আছে, এটা হুট করে লেখা যায় না। তো সুতরাং হচ্ছে এটা আপনার কোয়ালিটিটা ধরে রাখেন, এবং হচ্ছে আপনি আহ দেখেন, যত বেশি জানবেন তত বড় হবে। আপনার বেশি বেশি আরো কবিতার বই পড়া দরকার, বেশি বেশি আবৃত্তি করা দরকার। অন্যান্য কবিতা আপনারটা আপনি পড়ছেন, আপনার নলেজ আছে, বাট হচ্ছে আরো যে কবিরা আছে দেশের বিদেশে, তারা কিভাবে আছে ইমোশন গুলা, তার একই ইমোশন সে কিভাবে এক্সপ্রেস করছে, একই ইমোশন। হ্যাঁ, তো এই যে ইমোশনাল টাচ গুলা আপনি নিজের ভিতর নেওয়ার চেষ্টা করেন। আপনার কবিতাগুলো কি আপনার ব্রেইন থেকে আসতেছে, আপনার অনুভূতিগুলা। আপনার অনুভূতিগুলা যত বেশি অর্গানাইজড হবে, যত বেশি তার মধ্যে ভাষা বা শব্দের যে সঞ্চার হবে, হ্যাঁ, শব্দ ভান্ডার এনরিচ হবে, তত বেটার আপনার কাছ থেকে বের হবে। আর হচ্ছে মানুষের এক্সপ্রেশন করার যে ওয়েটা, এটা একটু খেয়াল করেন যে আপনি, আমরা মেসেজে যেভাবে লিখি আরেকজন ঠিক সেভাবে চিন্তা করে যে আমি তাকে এই কথাটা বলছি। আমি যদি বন্ধুকে লিখি HELLO, সে চিন্তা করবে ও আচ্ছা জিশান ভাই জিশান বলছে হ্যালো। এখন আমি যদি লিখি HELLLLLO, ও চিন্তা করবে জিশান বলতেছে হ্যালো। এই যে আমাদের লেখাটা একজন মানুষ ইমেজ মানে ইমাজিন করতে পারে। সুতরাং হচ্ছে আপনি ওই জিনিসটা ইমাজিন করেন যে আপনি কাউকে বলছেন, সে আসলে কিভাবে জিনিসটা নিচ্ছে, বোথ সাইড। এটা হয়ে যাবে, এটা প্র্যাকটিস, আপনি পারবেন, কারণ আপনি কবিতা লিখেন, তো আপনি কথা সুন্দর বলতে পারবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এরপর স্যার। আপনি চলে যাচ্ছি, ওয়েলকাম সানজিদা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, মানে আমি যখন কথা বলি তখন মানে আমার প্রোনাউন্সিয়েশনটা মানে ঠিক হয় না। তো এটা কিভাবে করতে পারি? অনেক সময় ইংলিশ বললেও অনেক সময় মানে একটু বলতে একটু দেরি হয়, বা শুদ্ধ করে যখন আমি শুদ্ধ করে কথা বলতে চাই তখন অনেক সময় মানে আঞ্চলিক ভাষাটা চলে আসে এরকম। এটার জন্য তো আপু আমাদের যদি বাংলায় বলেন তাহলে হচ্ছে SSC ইন্টারের সময় আমাদের কিন্তু দ্বিতীয় পত্র বইয়ে উচ্চারণ একটা পার্ট ছিল, এবং হ্যাঁ। আপনি গুগলে সার্চ দিলে উচ্চারণের কিন্তু অনেক পার্ট পাবেন, যে বাংলা শব্দগুলো উচ্চারণ, ওইটা দেখে দেখে আপনি উচ্চারণগুলো ঠিক করতে পারেন। হ্যাঁ, বাংলা একাডেমি প্রমিত বাংলা মানে প্রমিত মানে কি স্ট্যান্ডার্ড, বাংলা ভাষায় স্ট্যান্ডার্ড উচ্চারণের বইগুলো পাওয়া যায়, গুগলে সার্চ দিলেও পাবেন। আর SSC HSC ইন্টারের বইগুলোতে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণের একটা অংশ আছে, আপনি ওইটা দেখলে আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের কোথায় কোথায় শব্দগুলো বেশিরভাগ ভুল উচ্চারণ হয়। ওই জায়গায় আপনি জি উচ্চারণগুলো জি। প্র্যাকটিস করবেন। সহজ আর একটা উপায় হচ্ছে, আমরা যে পেপারগুলো পড়ি, আমরা যে বইগুলো পড়ি, এগুলো তো সংশোধন করার পরে আমাদের কাছে আসছে, তাই না? হ্যাঁ। তো আপনি রেগুলার জোরে জোরে বাসায় একা ঘরে আপনি বই পড়বেন, নিউজ পেপার পড়বেন, এবং যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়বেন, নিজের মতো না। যেমন আমাদের এখানে একটা বড় ভাই ছিল, তো উনি নাকি ছোটবেলায় আমার আম্মা বলতো, উনি লিখতে এভাবে টয়কার টা কয়কার কা টেহা, মানে লিখতেছে টয়কার টা কয়কার কা, কিন্তু উচ্চারণ বলতেছে টেহা। না, যা লেখা আছে তাই পড়বেন, এবং এটা রেগুলার পড়তে পড়তে ইনশাল্লাহ আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। জি হ্যাঁ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর কেউ কোনো প্রশ্ন? SM তৌহিদ জি। প্রথম প্রশ্ন স্যার, জড়তা কিভাবে দূর করব? জড়তা কিভাবে দূর করবেন? হ্যাঁ স্যার, ওই প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে নিজের সম্পর্কে বলা, নিজের সম্পর্কে 5 মিনিট বলতে পারছেন কিনা। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ ছেলে মেয়েরা এই প্রশ্নটাতে ভয় পায়, কিন্তু এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন, নিজের সম্পর্কে 5 মিনিট কথা বলা, যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি প্রতিষ্ঠাতা পাবলিক স্পিকিং অফিসিয়াল। আমি বহু বছর ধরে পাবলিক স্পিকিং এ কাজ করছি। আমি সার্টিফাইড ট্রেনার, এবং হচ্ছে আমার আরো প্রতিষ্ঠান আছে। এই যে নিজের ব্যাপারে বলা, 5 মিনিট একদম লাগাতার বলা, আপনি যা যা এটা একটা প্রসেস। আপনি এই প্র্যাকটিসটা করেন প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে। আর হচ্ছে রেগুলার বই পড়ার প্র্যাকটিস করবেন। যারা যারা কথা বলার জড়তা আছে, দয়া করে যদি রিডিং প্র্যাকটিসটা আপনি না করেন, আপনার এই জড়তা জীবনও কাটবে না। সুতরাং হচ্ছে সারা জীবন ট্রেনিং করে যাবেন, কিন্তু যদি রেগুলার আপনি বই পড়ার অভ্যাস না করেন, মানে হচ্ছে জোরে জোরে পড়া বই। আমি যখন নিউজ প্রেজেন্টেশন কোর্স করতাম 2005 সালে, আজ থেকে কত বছর আগে, প্রায় 20 বছর এরকমই তো হবে। তো আমি তখনও আপনার গিয়ে দৈনিক 2 ঘন্টা করে আমি প্র্যাকটিস করতাম, বই উচ্চারণ করে পড়তাম। আর এখন আপনারা যদি না করেন তাহলে হবে না, তো করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপার না। আর আমি তো আছি ইনশাল্লাহ। আর ডার্ক এনজি, আমি আর স্যার একটা আমার প্রশ্ন আরেকটা নিব। কোশ্চেন ছিল। জি, বলেন। স্যার আপনি যে স্ক্রিনশট স্যার প্রেজেন্টেশনের মধ্যে স্যার 50টা টিপস দিলেন না, ওইটা হুম, একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ওটা দিয়ে দিব, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা দিলেও লাভ হবে না যদি আপনারা না শিখেন। আমি এটা সবাইকেই বলি যে আহ, সম্পর্কটা হচ্ছে আজীবনের। আজকে অনলাইনে আপনাদের সাথে পরিচয় হয়েছে, কিন্তু কালকে যেন রাস্তায় দেখা হলে আপনি আমাকে চিনেন, আমি যেন আপনাকে চিনি, এবং এই সম্পর্কটা যেন সবসময় থাকে। তো আমি এই স্লাইডটা দিয়ে দিব, আমি স্নিগ্ধাপুকে দিয়ে দিব একটু পরে, কোনো সমস্যা নেই, সে আপনাদেরকে দিয়ে দিবেন। আর স্নিগ্ধাপুকে ধন্যবাদ চমৎকার একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করছি আগামীতেও দেখা হবে। রাত অনেক হয়েছে, আপনারা ডিনার করবেন, এবং পাবলিক স্পিকিং শেখা এখানেই শেষ না, এটা হচ্ছে শুরু। দিস ইজ দ্য জাস্ট বিগিনিং। আপনারা সবাই আমার সাথে কানেক্টেড থাকেন ফেসবুকে বা লিঙ্কডইনে। যখন যে কোনো বিষয় আপনারা জানতে চাবেন, আমি সময় করে যদি ফ্রি থাকি, নয়তো আমি যখনই সময় পাবো আমি ওটা আপনাদেরকে উত্তরটা দিতে পারবো। নো ওয়ারিস। থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ স্যার। এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা অবশ্যই অবশ্যই অসংখ্য ফিডব্যাক দিবেন, ধন্যবাদ। এটা কিন্তু আমি চেক করবো। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের কমেন্ট বক্সে দুটো কোয়েশ্চেন এসেছে। আমরা এই দুটো কোয়েশ্চেন অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছিলাম। ভাইয়া যদি কাইন্ডলি এই দুটো কোয়েশ্চেন নেওয়া হয়। স্যার, অনেক মানুষের সামনে কথা বলার সময় বারবার মনে হয় যে যে শুনছে সে আমার কথা সম্পর্কে কি ভাবছে। আচ্ছা, পৃথিবীতে মানুষের, বিশেষ করে বাংলাদেশের ছেলেদের এবং বেশিরভাগ মেয়েদের প্রবলেম হচ্ছে দুইটা: কে কি ভাবছে, কে কি বলছে, কে কি করলো, কে কি বললো। হ্যাঁ, তো এই যে এই প্রবলেমটার কারণে বেশিরভাগ মানুষ, সে মানসিক ট্রমাতে থাকে, সে স্ট্রেসে থাকে, সে হীনমন্যতায় ভুগে, সে ডিপ্রেশনে চলে যায়। কে কি করলো আর কে কি বললো, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই দুইটা জিনিস মাথা থেকে বের করে দেন। এত ব্যস্ত হয়ে যান যাতে করে কারো ব্যাপারে চিন্তা করার সময়টাও না পান, এত ব্যস্ত হয়ে যান। আজকে আমরা যে পরিমাণ ব্যস্ততার সাথে কাজ করি, আমার টাইমই নাই কে কি বললো, কে কি করলো। শাকিব খানকে দেখেন, শাকিব খান যাই করেছে না করেছে, সে কি কাউকে কেয়ার করেছে? সে কারো কথার উত্তরও দেয়নি। তাকে নিয়ে মানুষ ট্রল করেছে, তার বেবিদেরকে নিয়ে বাজে কথা বলেছে, বউকে নিয়ে তো বলতেই থাকে। আর শাকিব খান বাংলাদেশে একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের ইতিহাসে এরকম সেরা নায়ক আসে নাই। তো সুতরাং হচ্ছে এই জিনিসটা খেয়াল করেন, কে কি বললো আর কে কি করলো, কে কি ভাববে, কে কি করবে, ইট ডাজন্ট ম্যাটার। আপনি পারফেক্ট হন ইনশাল্লাহ, কোনো সমস্যা না। আমি যে কোনো ট্রেনিং এ যাই, 20 to 30% মানুষ আমার কথা রিসিভ করবে না, এটা আমি মাথায় নিয়ে যাই। আজকেও আপনারা যারা আছেন, 20 to 30% মানুষ হয়তো আমার কথা রিসিভ করেন নাই, এটা আমি জানি। কারণ কি, এটা নর্মাল। এত বেশি আমরা মোবাইল ফ্রিক হয়ে গেছে, সারাক্ষণ মোবাইলে অনলাইনে জয়েন করে দিয়ে আমরা মোবাইলে গেম খেলতে থাকি, মোবাইলে এটা করতে থাকি। তারপর হচ্ছে যখন অডিটোরিয়ামে দেখি কেউ কাউকে ফোন দিচ্ছে, এই যে আমাদের অভ্যাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ থাকা, মনে হয় এই মাত্র কেউ একজন নোটিফিকেশন দিবে, আমি যদি উত্তরটা না দিই আমার মনে হয় জীবন শেষ হয়ে যাবে। মানে সায়েন্টিস্টরা বলছে, যদি কোনো মানুষ 3 মিনিট একটা জিনিস ঠিক মতো দেখে, মানে সে আরো অনেকক্ষণ দেখবে। বা 3 মিনিট যদি আপনার কথা শুনে, মানে সে আরোক্ষণ শুনবে। কিন্তু দেখা যায় 30 সেকেন্ডের মধ্যে সে ব্রেক হয়, তার কনসেন্ট্রেশন ব্রেক হয়। এই ব্রেক জিনিসটা খারাপ। তো এই ডাজন্ট ম্যাটার ভাইয়া, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনি ভালো একজন বক্তা হবেন, জাস্ট নিজের কথা ভাবেন। আচ্ছা, আরেকজন, আহ এটা তো একটা শুনলাম, আরেকটা প্রশ্ন কি?
আচ্ছা, ওই যে I can fluently speak but my posture is not so good. Some of my friends say that I am talking like a robot. ওই যে সবচেয়ে ইজি। ঠিক আছে, ওদের কাছে রোবট আপনাকে মনে হয়, তো ওদের কাছে পারফেক্ট তাকে মনে হয়। আপনি তাকে ফলো করেন, আপনি তার মতো চেষ্টা করেন এবং নিজেকে দেখেন যে আসলে কি রোবট। আমি একটা মেয়ে, আমি 1-to-1 কোচিং করাই। তো 1-to-1 কোচিং এ একটা মেয়ে আমার কাছ থেকে করতেছে ড্যাফোডিল গ্রুপে। তো ওই মেয়েটার প্রবলেমটা হচ্ছে সে দেখতে শুনতে চমৎকার, কথা বলা চমৎকার, সে তার প্রমোশন হচ্ছে না তার প্রেজেন্টেশনের কারণে। তো আমি ওকে বলেছি দুইটা জিনিস আপনি নকল করেন। কি? তার প্রবলেম হচ্ছে সে এই যে এরকম এইভাবে কথা বলতে থাকে, মুখের মধ্যে কোনো হাসি কাশি নাই, সেভাবে কথা। আপনি কি সবসময় একটা ফেক হাসি দিয়ে রাখেন, ফেক হাসি দিয়ে রাখেন, এটাকে অভ্যেস বানান। মানুষ এটা পছন্দ করে। আপনি সুন্দর জামা কেন পরেন? যেমন আছেন তেমনই তো চলে আসতে পারেন অফিসে। সুন্দর জামা পরেন যেন মানুষ আপনাকে পছন্দ করে। তো চেহারার মধ্যে মেকআপ কেন করেন? যেন মানুষ আপনাকে পছন্দ করে। তো চেহারার মধ্যে হাসিটা নিয়ে আসেন, মানুষ আপনাকে পছন্দ করবে। এক। দ্বিতীয়ত হচ্ছে তার জোরে কথা আসে না, আপনি কথাবার্তা জোরে বলার চেষ্টা করেন এবং এটাকে অভ্যেস বানান। আজকে আপনি আস্তে কথা বলবেন, আপনি জোরে জোরে কথা বলবেন এবং এটাকে হ্যাবিট বানান। এই দুইটা ফলো করেন, বাকি সব হয়ে যাবে অটো। সুতরাং হচ্ছে আপনি আপনার প্রবলেমটা যেহেতু বুঝেছেন, অর্ধেক কাজ হয়ে গেছে। বেশিরভাগ মানুষ তার প্রবলেমটাই বুঝে না। আপনার প্রবলেম যেহেতু বুঝেছেন, বন্ধু বান্ধবরা আপনাকে নিয়ে বলেন, আমার বন্ধু বান্ধবরা আমার প্রমিত বাংলা উচ্চারণ নিয়ে বাজে কথা বলতো। আরে ও তো শুদ্ধ করে কথা বলে, ও তো নিউজ প্রেজেন্টার কথা বলে। আর এখন ওরাই বলে, ওহ জিশান মামা তুমি পারছো, তুমি এখন যে জায়গায়, তুমি তো সেলিব্রিটি। এটাই বন্ধু বান্ধব। সুতরাং হচ্ছে বি কনফিডেন্ট, সবকিছু ঠিক হয়ে যাবে। আর স্যার, হাউ ক্যান আই স্পিক অন এ স্পেসিফিক সাবজেক্ট ফর লং টাইম? কি বেশিরভাগ কথা বলার জন্য বেশিরভাগ কথা জানা জরুরি, বেশিরভাগ জ্ঞান বিতরণ করার জন্য বেশিরভাগ জ্ঞান থাকা জরুরি। আপনি ব্রেনটা হচ্ছে কি, এটা আপনার একটা স্টোর রুম, এটা একটা পেন ড্রাইভ, এটা একটা হার্ড ডিস্ক। আপনি যা দিবেন তাই বের হবে। সুতরাং ভালো জিনিস দেন, ভালো জিনিস বের হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করছি এই কথা চলবেই। আমি খুব খুশি হব আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জিসান ভাই আপনাকে আজকের এই পুরো সময়টুকু আমাদের সাথে থেকে এই সেশনটাকে অর্থবহ করে তোলার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যারা এই পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, আমি দেখেছি প্রায় 75+ ছিল। তো সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে অ্যাক্টিভলি অংশগ্রহণ করার জন্য, মনোযোগ ধরে রাখার জন্য, এবং আপনাদের আগ্রহটা সেশনটাকে আরো প্রাণবন্ত করেছে আমি মনে করি। সো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, স্পেশালি জিসান ভাইয়াকে। তো আমরা বিশ্বাস করি আসলে আজকের এই শেখা বিষয়গুলো থেকে আপনাদের ব্যক্তিগত জীবনে এবং ভবিষ্যতে প্রফেশনাল জীবনেও জিনিসটা ইতিবাচক একটা ভূমিকা ফেলবে। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের এই সেশনটি শেষ করতে চাচ্ছি। আমি ছিলাম স্নিগ্ধা দে, কমিউনিকেশন ম্যানেজার, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ।